সুখ, দুঃখ এবং ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পরপর 3টে গুলি চালিয়ে দেওয়া হলো হাসানের বুকে। ছটফট করতে করতে নিজের দম ছাড়ল হাসান। পড়ে রইল তার নিথর দেহ। তা দেখে পাশের চেয়ারের বাধা শিয়া ভয়ে জমে গেল। সে ভয়ে ভয়ে সামনে তাকিয়ে দেখে দরজার সামনে একজন ব্যক্তির হাতে গান, আর সেই গানের মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। পরনে তার ব্লু প্যান্ট, ভেতরে ব্ল্যাক টি শার্ট আর উপরে ব্লু জ্যাকেট, মাথা হেলমেট পরা। সে ব্যক্তিটি ধীর পায়ে এগিয়ে আসে শিয়াবের দিকে। শিয়াব নাড়াচাড়া করতে পারছে না, কেননা তার হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখ কাপড় দিয়ে বাঁধা। শিয়াব ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, বারবার নিজের বাঁধন খোলার বেতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ব্যক্তিটি শিয়াবের সামনে গিয়ে দাঁড়ায় আর লোকদের ইশারা করে। সাথে সাথে এক লোকে সেই ছেলের মুখের বাঁধন খুলে ফেলে আর সে চিৎকার করে বলে ওঠে, কে আপনি? কেন এসেছেন আমার এখানে? কে চাই আপনার? আর ওকে কেন মারলেন? আমার কি চাই তা তোমার না জানলেও চলবে, আর তোমায় কেন এনেছি তা একটু পরেই জানবে। আর ওর মৃত্যু তো নিশ্চিত ছিলই, কেন না? ওর সাহস কিভাবে হয় আমার বিরুদ্ধে যাওয়ার, তার উপর আমার বন্দি থেকে পালানোর? তাই ওর এই অসীম সাহস দেখানোর জন্য তাকে ছোট্ট একটি উপহার দেওয়া হলো। দেখুন স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিছু জানি না, আমি নির্দোষ। আমি তো পালানোর চেষ্টা করিনি, তাই প্লিজ আমায় ছেড়ে দিন। কারেকশন প্লিজ, আমি স্যার না, ম্যাম। এই বলেই সেই ব্যক্তিটি তার হেলমেট খুলে ফেলে। হেলমেট খোলার সাথে সাথে তার কালো ঘন চুল গড়িয়ে পড়ে তার কোমর পর্যন্ত। দুধেয়াল তার গায়ের রং, চোখ দুটো হরিণের মতো টানা টানা, সাথে বেশ বড় ও মায়াবী। দেখতে একটু গোলুমোলু, ঠোঁটে এক বাঁকানো হাসি যাতে লুকিয়ে আছে হাজারো রহস্য। শিহাব মেয়েটিকে দেখে ব্রুকুসকে তাকিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে সে কে। ছেলেটির এমন চাহনি দেখে সে মেয়েটি বলে, কি চিনতে পারছো না তো? পারবেই বা কিভাবে? আগে তো কখনো দেখোনি। থাক, তোমায় আর কষ্ট করতে হবে না। আমিই বলছি আমি কে। আমি সেই ব্যক্তি যার বিরুদ্ধে তুমি রিসাম গ্রুপের সাথে হাত মিলিয়ে কাজ করছো। মানে আমিই হচ্ছি তান্নাজ রহমান, ওরফে টিআর। এইটা শোনার পরে সে বড় সড় এক ঢোক গিলে ওর রীতিমতো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। কেননা সে জানে তার সামনে উপস্থিত ব্যক্তিটি আসলে কতটা ভয়াবহ। সে আমতা আমতা করে বলে, তার মানে আপনি টিআর, দ্য মিস্টেরিয়াস অর্স লেডি মাফিয়া? ইয়েস মিস্টার শিহাব, আমিই সেই যার বিরুদ্ধে তুই আর রিসাম গ্রুপের লিডার ষড়যন্ত্র করছিস। ম্যাম প্লিজ মাফ করে দেন, আর এমন হবে না। ভুল করে ফেলেছি আমি, মাফ করে দেন। মাফ? কখনো না। কেননা তান্নাজের ডিকশনারিতে মাফ বা ক্ষমা বলতে কোনো শব্দ নেই। তান্নাজ রহমান শুধু ভুলের শাস্তি দিতে জানে, আর সেই শাস্তি হলো মৃত্যু। নাহিদ, গিভ মি দ্য গান। ম্যাম প্লিজ এমন করবেন না। ম্যাম প্লিজ আরেকবার সুযোগ দিন। প্লিজ ম্যাম, ছেড়ে দিন আমায় প্লিজ। তান্নাজ শিহাবের সর্ব আর্তনাদ উপেক্ষা করে মাথা বরাবর একটা গুলি চালিয়ে দেয় আর শিহাব সেখানে মৃত্যুবরণ করে। তান্নাজ তার লোকদের বলে, নাহিদ, ওদের লাশ দুটোকে রিসাম গ্রুপের গোডাউনের সামনে ফেলে আসবা, আর একটা চিঠিতে লিখে দিবা টিআরের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হতে পারে তা নিজের চোখে দেখে নিতে। তান্নাজ নাহিদকে গানটা দিয়েই বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে চলে যায়। তান্নাজকে আর সে পরে জানতে পারবেন, আপাতত একটা রহস্যই থাক। ইন স্কটল্যান্ড চলন্ত প্লেন থেকে লাফ দিল এক ছেলে। হাত পা সরিয়ে বাতাসের সাথে খেলা করতে করতে নিচে নেমে আসছে সে। এত উপর থেকে স্কাই ডাইভিং করার মজাই আলাদা। উপর থেকে স্কটল্যান্ডের এক পাহাড়ি এলাকায় মনোমুগ্ধকর দৃশ্য দেখেই চলেছে। সব কিছুর যেন কেমন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে তার কাছে। তাও সে ফুল স্পিডে নেমে আসছে, কিন্তু মুখে নেই তার কোনো ভয়, আছে এক তাচ্ছিল্যের হাসি। কিন্তু তাতেও কম কি যায়, সে হাসিতে হাজারো মেয়ে পাগল হতে প্রস্তুত। ঠিক 6000 ফিটে সে তার প্যারাশুটের বাটন টিপ দিল আর সাথে সাথে ঘুরে গেল তার প্যারাশুট। বাতাসের বেগে সে আবার উপরে উঠে গেল। তারপর আস্তে আস্তে ল্যান্ড করার প্রস্তুতি নিতে থাকলো। এক উঁচু পাহাড়ের টিলে এসে সে পারফেক্টলি ল্যান্ড করে। ল্যান্ড করার সাথে সাথে সে নিজের বেল্ট খুলে ফেললো। দুই হাত পকেটে গুঁজে শীষ বাজাতে বাজাতে সামনে এগিয়ে আসে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, পরনে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টি শার্ট আর তার উপরে ডার্ক ব্রাউন কালার জ্যাকেট, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, চুলগুলো সিল্কি হয় কপালে সে বাড়ি খাচ্ছে। ঠোঁট দুটো গোলাপি আর তার নিচে এক তিল, তার উপর ঠোঁটে এক রহস্যময় হাসি। সব মিলিয়ে একদম ক্লিয়ার লুক, যে কোনো মেয়েকে খেয়াল করার জন্য পারফেক্ট। সেই ছেলেকে সামনে আসতে দেখে কিছু কালো পোশাকের লোক তার দিকে ছুটে আসে। দেখি বোঝা যাচ্ছে এই ছেলের বডিগার্ড।
সেই বডিগার্ডগুলোর মধ্যে একজন সামনে এগিয়ে আসে, এক হাতে ফাইল সহ অন্য হাতে একটি ফোন নিয়ে। সেই ছেলেটি ফাইলটা হাতে নিয়ে কি জানি চেক করতে থাকে, তখন তার ফোনটি বেজে ওঠে। সে ফোনটি হাতে নিয়ে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, হ্যালো। Hello, is it talking Mr. Nisham Khan? Sir, I am David. I have important information for you. ইয়েস, স্পিক আপ। স্যার, আপনি যাকে এতদিন ধরে খুঁজছেন তার কিছু ইনফরমেশন পাওয়া গিয়েছে। সত্যি বলছো তো? জি হ্যাঁ স্যার, আমি এইখানে ইতালি এসেছিলাম কিছু কাজে। সেখানে একটা মিটিং শেষে একজনের মুখে তার নাম শুনি। পরে তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করি আর জানতে পারি তারও এক লোক এখানে আছে। তারপর থেকে তাকে খুঁজে বের করি আর তাকে ধরেও ফেলি। তারপর থেকে জানতে পারি যে বাংলাদেশ সেই ব্যক্তির এক বিশ্বস্ত লোক আছে যে নাকি তার ব্যবসা সেখানে পরিচালনা করছে। তার দ্বারা হয়তো আপনি যাকে খুঁজছেন তাকে পেয়ে যাবেন। ইয়েস, গট ইট। থ্যাংক ইউ সো মাচ ডেভিড। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। চিন্তা করো না, তুমি এই কষ্টের ফল ঠিকই পেয়ে যাবে। টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এইটা আমার দায়িত্ব স্যার, বাট এখন এই লোকের কি করব? সে এখন ইউজলেস। জাস্ট শুট হিম, যে আমার কোনো কাজের না। ওকে বস। ফোন রাখার পর নিশাম এক বিশ্বজয়ের হাসি দিয়ে বলে, অনেক হয়েছে লুকোচুরি, আর না, এইবার হবে হাড্ডাহাড্ডির লড়াই। নিশম খানের কাছ থেকে পালিয়ে আর যাবে কই? একদিন না একদিন তো আমার হাতে ধরা দিতেই হবে। আর যেদিন তোমায় আমার রাজ্যে আনতে পারবো সেই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। বিকজ ইট ইজ দ্য কিংডম অফ ডেথ অ্যান্ড আই অ্যাম দ্য কিং অফ দিস কিংডম। এ হচ্ছে নিশাম খান, স্কটল্যান্ডের একজন নামকরা মাফিয়া, সাথে একজন বড় ব্যবসায়ী। সকলেই তাকে এক নামে চেনে। মাফিয়া জগতে যেমন তার ভয় সকলে আতঙ্কিত, তেমনি রিয়েল ওয়ার্ল্ডে সকলেই তার নামে পঞ্চমুখ। কেননা নিশামকে মাফিয়া ওয়ার্ল্ডে খুব কম মানুষই দেখেছে। নিশাম আড়ালে থেকে কাজ করা বেশি পছন্দ করে, তাই বেশিরভাগই তাকে চেনে না, কিন্তু ওর কাজ সম্পর্কে সকলেরই ধারণা আছে। কোনো ভুল হলো সোজা তাকে শ্যুট করে দেয়, আর পরবর্তীতে তাকে ভয়াবহ শাস্তি দেওয়া হয়। মাফিয়া ওয়ার্ল্ডে সকলেই ওকে এনকে নামেই চিনে। রাত 2টা বাজে। তান্নাস ধীর পায়ে বাসায় প্রবেশ করলো। চারিদিকে অন্ধকার। তান্নাস অনেক সাবধানে দরজা ভিড়িয়ে পা টিপে টিপে নিজের রুমের দিকে রওনা হলো। যেই না সিঁড়িতে পা রাখতে যাবে তখনই বাসার লাইট জ্বলে ওঠে ও একটা কণ্ঠ ভেসে আসে। তান্নাস সাথে সাথে সেখানে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে যায়। স্টপ দেয়ার, টার্ন অ্যারাউন্ড। তান্নাস সুন্দর বাচ্চাদের মতন ঘুরে দাঁড়ালো, একদম বেবি ফেস করে সে দাঁড়িয়ে রইল। তা দেখে রাহুল সাহেব কড়া গলায় বললেন, আজ এমন বেবি ফেস করে লাভ নেই। আমি আজ বলছি না, তাই এখন চুপচাপ বলো কোথায় ছিলে এতক্ষণ? এত রাত হলো যে। পপসি, আমি আসলে মানে আজ আবার কাকে ফোন করে ফেলে? মানে তুমি কেমনে জানলে? ভুলে যেও না আমি তোমার পপসি। সো তোমার সকল খোঁজ খবরে আমি রাখি। আমার থেকে যে কিছু লুকানো বেকার তা তুমি ভালো করেই জানো। আই নো পপসি, তোমার থেকে কোনো কিছু লুকিয়ে রাখা জাস্ট ইম্পসিবল। এখন তুমি এইটা নিশ্চয়ই জানো আমি কাকে খুন করেছি। আমার কি এখন বলা লাগবে? জানি, ওই শিহাব আর হাসানকে, কিন্তু আমি শুধু কারণটা জানতে চাচ্ছি। তান্নাস পরে সব খুলে বলল। তা শুনে রাহুল সাহেব বললেন, সবই ঠিক আছে, কিন্তু খুনটা নিজে না করলেও পারতে। কতবার বলেছি এইসব ছোটোখাটো কাজ করে নিজের হাত নোংরা করবে না। তোমার এই হাত খুবই স্পেশাল, আর তোমার স্পেশাল হাতে যে খুব স্পেশাল একজনের মৃত্যু লেখা আছে, তার জন্য তো কিছু বাছিয়ে রাখো। আই নো পপসি, তার মৃত্যু আমার হাতে লেখা আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি ভালো করেই জানো যে আমার কাজ আমি ব্যতীত কেউ করুক ওটা আমার পছন্দ না। আমার কাজ আমি নিজেই করতে ভালোবাসি। আই নো ডিয়ার, বাট খুব সাবধানে। আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগে কেউ যাতে তোমার রিয়েল আইডেন্টিটি না জানতে পারে। ইউ ডোন্ট ওয়ারি পপসি, তান্নাজের রহস্য ভেদ করা এতটা সহজ নয়। তান্নাজ আর টিয়ার যে এক তা কেউ কোনো দিন জানতে পারবে না। কেননা বাইরের দুনিয়ার সকলেই আমায় বেস্ট ডক্টর হিসেবে চিনে, যে রাগী হলেও অনেক ভালো। কোনো মানুষকে যে সে কষ্ট দিতে পারে তাকেও বিশ্বাস করবে না, খুন তো দূরের কথা। জানি, কিন্তু তাও সাবধানতা অবলম্বন করা ভালো। কখন কি হয়ে যায় তা বলা যায় না। তুমি যখন বলছো তাহলে আমি পরবর্তীতে আরও কেয়ারফুল হব। দ্যাটস লাইক এ মাই গার্ল। যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে হসপিটালে যেতে হবে তো। ইয়া, গুড নাইট। গুড নাইট।
তান্নাস উপরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আর রাহুল সাহেবও নিজের রুমে চলে যান। তিনি একটা রকিং চেয়ারে বসে দাবা কোটের দিকে তাকিয়ে থেকে বলেন, সব কিছু এখন রেডি। এখন খুব সাবধানে এক এক করে সব চাল চালতে হবে আর পরিন্দাকে নিজের ফাঁদে ফেলতে হবে। নাও ইট ইজ দ্য রাইট টাইম ফর স্টার্টিং দ্য গেম অফ ডেথ। অন্যদিকে গাড়ি এসে থামলো এক বিরাট প্যালেসের সামনে। দরজা খোলার সাথে সাথে গাড়িটি প্যালেসের ভিতরে প্রবেশ করলো। মাঝ বরাবর রাস্তা আর চারপাশে ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুল রয়েছে সেখানে। এক পাশে ফাউন্টেনও রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। গাড়িটি এসে দরজার সামনে থামলো। ভেতর থেকে এক সার্ভেন্ট এসে গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে তখনই বেরিয়ে আসেন নিশম। ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে, শার্টটা ইন করা, হাতে একটা ব্ল্যাক চেইনের ওয়াচ। চুলগুলো সামনে এসে পড়ে আছে, দেখতে সেই লাগছে। নিশাম ভিতরে গিয়ে সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসলো। তখন এক সার্ভেন্ট এসে নিশামকে অরেঞ্জ জুস দেয়। নিশাম তার ডান হাতে নিয়ে একটা গ্লাসে চুমুক দেয় আর অন্য একটা মোবাইল স্ক্রল করতে থাকে। হঠাৎ নিশাম আর ডেভিডকে ফোন দেয় আর 5 মিনিটের মধ্যেই তাকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ডেভিড হন্তদন্ত হয়ে নিশামের সামনে হাজির হয়। ডেভিড এখনও হাঁপাচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার ডেকেছিলেন? না ডাকলে কি তুমি এখানে আসতে? না, মানে স্যার। জাস্ট শাট আপ। এত মানে না করে যা বলছি তা শোনো। বাংলাদেশে যাওয়ার জন্য আর্জেন্ট টিকিট বুক করো। যত দ্রুত সম্ভব আমি বাংলাদেশে ব্যাক করতে চাই। গট ইট? নাও লিভ। ইয়েস স্যার। এই বলেই ডেভিড বের হয়ে যায়। আর নিশাম আবারও গ্লাসে চুমুক দিয়ে বলে, দ্য গেম ইজ অন। অনেক তো হলো লুকোচুরি, এখন আর না। যেই আপনি আমার শৈশব, আমার জীবন, আমার সব কেড়ে নিয়েছে, যার জন্য আজ আমি এমন হতে বাধ্য হয়েছি। ছাড়ব না আপনাকে। কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আপনাকে। মৃত্যুর চেয়ে ভয়াবহ আপনার শাস্তি। সকাল 10টা বাজে। কিছুক্ষণ আগে শাহজালাল এয়ারপোর্টে নিশামের ফ্লাইট ল্যান্ড করে। এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বেরিয়ে আসেন নিশাম আর ডেভিড। নিশামের পরনে ডার্ক ব্রাউন কালার শার্ট আর সাথে ব্ল্যাক প্যান্ট, শার্টটা ইন করে পরা, চুলগুলো সামনে এসে পড়েছে, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস, ডান হাতে ব্ল্যাক চেনের ঘড়ি, একদম ক্লিয়ার লুক। এয়ারপোর্টে উপস্থিত সকল মেয়েরা হা হয়ে নিশামের দিকে তাকিয়ে আছে, কেউ চোখ ফেরাতেই পারছে না। বাইরে এক ব্ল্যাক কালার গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনে একজন লোক। নিশাম তার সামনে যেতে লোকটি তার দিকে তাকিয়ে বলে, Welcome to Bangladesh, Mr. Nisham Khan. হুম, Please get into the car. গিভ মি দ্য কি। Sorry, গিভ মি দ্য কি, আই উইল ড্রাইভ। but আই সেইড গিভ মি দ্য কি। লোকটি ভয় পেয়ে গাড়িটির চাবি নিশামের হাতে দিয়ে দেয়। নিশাম কিছুক্ষণ চাবিটির দিকে তাকিয়ে থেকে এক মুচকি হাসে আর হট করে পিছে চলে যায় আর বলা শুরু করে, টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3। নিশমের 3 বলার সাথে সাথেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এয়ারপোর্টে উপস্থিত সকলেই ভয়ে কানে হাত দিয়ে গুটি মেরে দাঁড়িয়ে থাকে। সেই লোকটিও ভয়ে সেইখানে বসে পড়ে। তখনই এয়ারপোর্টের অফিসার সামনে আসে। সে নিশমকে দেখেই ওর সামনে চলে যায়, কেননা এইখানে কম বেশি নিশমকে চিনে। সে নিশমকে জিজ্ঞেস করে, what happened, sir? Are you okay? ইয়া, আই এম ফাইন, বাট কেউ আমার গাড়িতে হয়তো বোম লাগিয়ে দিয়েছিল। ভাগ্যিস আমি বসার আগেই ব্লাস্ট হয়ে গিয়েছিল। আদারওয়াইজ মাই ব্যাড লাক। ডোন্ট কেয়ার। ওহ গড, বাট স্যার আপনি চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব আপনার জন্য নতুন গাড়ির ব্যবস্থা করছি। নো নিড। আমি অলরেডি আমার স্টাফকে নতুন গাড়ি আনতে বলে দিয়েছি। হি ইজ অন দ্য ওয়ে। ওকে। এই বলে অফিসারটি চলে যায়। আর নিশাম তখন ডেভিডকে কি জানি ইশারা করলো। ডেভিড তা বুঝতে পেরে মাথা ঝুলালো। তখনই একটা গাড়ি এসে হাজির হয়, ব্র্যান্ড কালারের মার্সিডিজ। নিশাম ড্রাইভারকে বের করে নিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে আর নিজে সিট বেল্ট বেঁধে চলে। ফুল স্পিডে গাড়ি স্টার্ট করে চলে যায় ফুরফুর করে। এদিকে তান্নাজা তাড়াহুড়ো করে বের হয়, কেননা আজকে তার উঠতে বেশি দেরি হয়ে গিয়েছে। সে হসপিটাল যাওয়ার জন্য অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। সে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তান্নাজের বাসা লোকালয় থেকে দূর হয়, তাকে প্রতিনিয়ত হাইওয়ে দিয়ে যেতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সে হাইওয়ে দিয়ে যাচ্ছে, এমন সময় ওর ফোন বেজে ওঠে। সে ফোন ধরতে যায়, বাট তার নিচে পড়ে যায়। তান্নাজ তা উঠাতে নিচু হয়, আর ঠিক তখনই উল্টো পাশ দিয়ে একটা গাড়ি আসতে থাকে। গাড়িটা বেশ দূরে হলো, অনেক স্পিডে আসছে। তান্নাজ মোবাইল উঠিয়ে সামনে তাকিয়ে দেখে একটা ব্রাউন কালারের গাড়ি ফুল স্পিডে আসছে। ও শিট! বলে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে আর বাম দিকে গাড়ি ঘুরিয়ে ব্রেক দেয় একদিকে।
নিশাম ফোনে কথা বলতে বলতে হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিল, কিন্তু কিছু একটা কারণে সে খুব রেগে যায়। জিদে সে মোবাইলটা পাশের সিটে ছুঁড়ে মারে, আর যেই না সামনে তাকায় তখন তাকে একটা গাড়ি ওর একদম সামনে। নিশাম খুব স্পিডে ডান দিকে ঘুরিয়ে দিয়ে ব্রেক করে। তান্নাজ আর নিশামের গাড়ি বরাবরভাবে ঘুরছে, ওদের গাড়ির টায়ারের রাস্তায় গোলবৃত্তে তৈরি হয়ে যাচ্ছে। নিশাম জানালার দিকে তাকাতেই তান্নাজকে দেখতে পায়, আর দেখেই থমকে যায়। তান্নাজ ভয়ে চোখ কিছু বন্ধ করে আছে আর চোয়াল শক্ত করে আছে। নর্মাল বিহেভ করার ট্রাই করতেছে, বাতাসের চুলগুলো মুখে ছড়িয়ে আছে। তান্নাজের প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছে নিশামের, এক ঘোর লাগা কাজ করছে, চেয়েও সুখ সরাতে পারছে না। গাড়ি এখনও ঘুরছে, নিশামের আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই ওর। ও এখন তান্নাজকে দেখতে ব্যস্ত। গাড়ি ঘুরছে আর তান্নাজ চোয়াল শক্ত করে বসে আছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে আর মনে মনে বলছে, না আল্লাহ, আমি এত তাড়াতাড়ি মরতে পারি না। এখনো আমার রিভেঞ্জ নেওয়া বাকি আছে। তুমি আমাকে এইভাবে নিয়ে যেতে পারো না, আমার কাজ এখনো বাকি আছে। নিশাম তান্নাজকে দেখে প্রায় অবাকই হচ্ছে, কেননা এমন পরিস্থিতিতে কোনো মেয়ে এমন স্বাভাবিক থাকতে পারে তা নিশামের জানা ছিল না। একসময় দুজনের গাড়ি স্টপ হয় আর তান্নাজ চোখ মেলে আর নিশামেরও ঘোর কাটে। তান্নাজ পাশে তাকিয়ে দেখে একটা ছেলে আরামভাবে গাড়ি সিটে বসে আছে। তা দেখেই তান্নাজ রেগে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়ায় আর রাগে একটা ভাব নিয়ে বলে, এই যে মিস্টার, হোয়াট এভার ইউ আর, কাম আউটসাইড। নিশাম একবার তান্নাজের দিকে তাকিয়ে তারপর একটা ভাব নিয়ে নেমে আসে আর এসে নিজের দুই পকেটে হাত রেখে বলে, ইয়েস। ইয়েস ড্রাইভার মে, আপনি কি কানা নাকি? এইভাবে হাইওয়েতে কেউ গাড়ি চালায়? ইউ ইডিয়েট! আজ একটুর জন্য আমি বেঁচে গেছি, আদারওয়াইজ যদি গাড়িটা ঠিক সময়ে টার্ন না করতাম তাহলে কি হতো বুঝতে পারছেন? এত জানের ভয় থাকলে গাড়ি চালাতে আসছো কেন? ঘরে চুরি পরে বসে থাকতে পারো না? লাইফে যদি রিস্কি না থাকে তাহলে ওই লাইফের মানে কি? কে বলেছে আপনাকে আমার জানের ভয় আছে? তান্নাজ কখনো মৃত্যুকে ভয় করে না, উল্টা মৃত্যু তান্নাজকে ভয় পায়, যা আপনার থার্ড ক্লাস ইডিয়েট কানা পার্সন বুঝবে না। এক্সকিউজ মি, আমাকে কানা আর ইডিয়ট বলার সাহস হয় কীভাবে তোমার? ইউ চিপ গার্ল, নিজে তো ঠিক মতো গাড়ি চালাতে পারো না, আবার মুখে বড় বড় কথা। আমি না হয় গাড়ি চালাতে পারি না, কিন্তু আপনি কানা হয়ে গাড়ি চালান কেন? কানাওয়ালা উগান্ডা জানি কোথাকার। আগে নিজের চোখ ঠিক করে তারপর গাড়ি চালানো শিখেন, পরে অন্যকে বইলেন। ইউ, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ জানি, কানা মার্কা ড্রাইভারের সাথে। হোয়াট ননসেন্স! হাউ ডেয়ার ইউ টু কল দিস কালামালা হোয়াট এভার ইট ইজ? তোমার সাহস কিভাবে হয় আমাকে এসব বলার, ইউ চিপ গার্ল? আমার সাহসের দেখছেন কি মিস্টার কানা? আমি যে কি তা আপনার ভাবনার অতি বাইরে, তাই আমার সাথে লাগতে আসবেন না। আর কি জানি বললেন, আমি চিপ তাই না? তো আপনি কি? আপনি নিজেই তো চিপের বস্তা, না আছে সভ্যতা না আছে বুদ্ধি। হোয়াট ডিড ইউ সে? যা শুনলেন। এখন সরেন, আমার দেরি হয়ে যাচ্ছে। এমনিও আপনার জন্য অনেক লেট হয়ে গেছি, একটুর জন্য গাড়ি নষ্ট হয়নি, আদারওয়াইজ আরও লেট হতাম। হ্যাঁ, সাচ এ চিপ ফেলো। এমন খাটারা গাড়িতে নষ্ট হবেই, দেখতেই বোঝা যায় ইট ইজ সো চিপ লাইক ইউ। আমার গাড়ি সম্পর্কে কিছু বলবেন না। হ্যাঁ, কেন বলবো না? যা সত্য তা তো বলতেই হয়। কেমন খাটারা গাড়ি, মালিক যেমন দেখতে তেমনই গাড়ি। বাই দ্য ওয়ে, ইট সুইটস ইউ অ্যান্ড লুক অ্যাট মাই কার, ইট ইজ সো ক্লাসি জাস্ট লাইক মি। ডোন্ট সে দ্যাট নাও ইউ উইল বিট মি। তাই না? ওয়েট এ মিনিট। এই বলে তান্নাজ নিজের গাড়ির সামনে চলে যায়। তারপর পেছনের দিকে খুলে তার থেকে একটা হকি স্টিক বের করে, ওইটা হাতে নিয়ে ঘুরোতে ঘুরোতে সামনে তা দেখে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলে, তোমরা বাঙালি মেয়েরা কিছু পারো আর নাই পারো এসব থার্ড ক্লাস জিনিসই করতে পারো। তুমি যদি আমায় মারার কথা ভেবেও থাকো তাহলে তা ভুলে যাও, কেননা আমি বক্সিং চ্যাম্পিয়ন, সাথে ক্যারাটেরও। সো নিজের জন্য শনি নিজে ডেকে নেও না, গো টু হোম। এই বলে এক মুচকি হাসি দিয়ে পিছু ফিরে যেই না হাঁটা শুরু করবে তখনই নিশামের কানে এক বিকট শব্দ ভেসে আসে। সে চট জলদি পেছন ঘুরে দেখে তান্নাসের গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেছে। তারপর আরেকবার বাড়ি দিয়ে হেডলাইট, জাস্ট আরেকটা বাড়ি দিয়ে গাড়ির উপরের টেন্ট বসিয়ে দিল। সব কিছু এতই দ্রুত হলো যে নিশাম বোঝার টাইমই পেল না। তান্নাস তখন সামনে এসে বলল, তান্নাজের সাথে লাগার ফল দেখলেন তো কি? সো ফার্দারমোর আমার সাথে লাগতে আসবেন না, আন্ডারস্ট্যান্ড? চুটকি বাজিয়ে আঙুল নিশামের দিকে করে। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
এই বলেই তান্নাজ হকি স্টিকটা ডেকেতে রেখে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায়। নিশাম হা করে তান্নাজের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। তান্নাজের যাওয়ার পর নিশামের হুঁশ আসে, তারপর একবার নিজের গাড়ির দিকে তাকিয়ে দেখে গাড়ির হাল নাজেহাল। লেডি উইথ ফায়ার, ইমপ্রেসিভ। বাট মিস তান্নাজ, নিশামের সাথে লেগে তুমি একদম ভালো করেননি। আমার সাথে লাগার ফল তুমি পাবে, তাও খুব জলদি। এই বলে এক ডেভিল স্মেল দিয়ে গাড়ি থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে, কাকে যেন কি বলে। অতপর 10 মিনিটের মধ্যে ডেভিড নতুন গাড়ি নিয়ে চলে আসে আর নিশাম ওইটায় চড়ে চলে যায়। রাতে এক চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে, মুখে তার ভয়ের সাবে স্পষ্ট, চারিদিকে অন্ধকার, কিন্তু সেই লোকটির মাথার উপর হলুদ রঙের বাল্ব জ্বলছে। অন্ধকার পেরিয়ে নিশাম সামনে যায়, যাকে দেখে লোকটি আরও ভয় পেয়ে যায়। নিশামের সে লোকটির চুলের মুঠি ধরে বলে, কি ভেবেছিলিস তুই আমি বুঝতে পারবো না যে গাড়ির ব্রেক ফেল করা? আমাকে কি তোর এতটাই কাঁচা খেলোয়াড় মনে হয়? আমার অগোচরে কি হয় না হয় সব কিছুর খবর আমি জানি, আর এইটুকু জিনিস আমি জানবো না? আমাকে মারার জন্য তোরা কি সব প্ল্যান করছিস, কিন্তু তোদের ওয়েলকাম করার স্টাইল আমার একদম ভালো লাগেনি, তাই তো ইচ্ছাকৃতভাবে সেই গাড়ির নিচে বোম লাগাই। ইট ইজ মোর ফান ইউ নো, বাট আফসোস এখন তোকে এখন মরতে হবে, কেননা তুই আমার সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছিস। মরতে তো তোকে হবেই। হ্যাঁ, এই লোকটি সেই লোক যে কিনা সে গাড়িটি নিয়ে এসেছিল। নিশাম আগে থেকে সব জানতো, কিন্তু কোনো কিছু বুঝতে দেয়নি কাউকে। আর তখন ডেভিডকে বলে ওকে বন্দি করে ফেলে। লোকটি ছটফট করে চলেছে, কিন্তু কিছু বলতে পারছে না, কেননা তার মুখ বাঁধা, সে গঙ্গিয়ে যাচ্ছে, কণ্ঠটা আকুতিতে পূর্ণ। নিশাম সেসব তোয়াক্কা না করে নিজের গান সে লোকটির মাথার উপরে রাখে। বি রেডি ফর ডেট। এই বলেই সে লোকটির মাথা বরাবর গুলিটা চালিয়ে দেয় নিশাম। এক গুলিতে লোকটি মৃত্যুবরণ করে। নিশাম ডেভিডকে ইশারা করতে ডেভিড আরও কিছু বডিগার্ড মিলে লাশটিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে নিশামের ফোনে এক কল আসে, যা দেখে ওর মুখে এক চিলিক হাসি ফুটে ওঠে। সকালবেলা নিশামের গাড়িটা দাঁড়িয়ে আছে এক বাড়ির সামনে। শহর থেকে বেশ লোকালয় বাড়িটি। শহর থেকে এত দূরে আসার একমাত্র উদ্দেশ্য একজন স্পেশাল মানুষের সাথে দেখা করা। নিশাম যতবারই বাংলাদেশে আসে ততবারই তার সাথে দেখা করে। এটা নতুন কিছু না, বাট এইবারের বিষয়টা একটু আলাদা। নিশাম প্রতিবার তার সাথে নিজের অফিস বা অফিসে দেখা করে, অথবা একটা সিক্রেট প্লেসে, কিন্তু আজ প্রথম নিশাম তার বাড়িতে এসে দেখা করছে। কাল রাতে তারই কল এসেছিল, সে আজকে নিশামকে তার বাড়িতে আসতে বলে। নিশামও তাই কোনো কথা না বাড়িয়ে এসে পড়ে, কেননা ওরও যে লোকটির সাথে কথা বলার অনেক বেশি দরকার। নিশাম গাড়ির হর্ন বাজাতে দারোয়ান এসে বাড়ির গেটটি খুলে দেয়। নিশাম গাড়ি নিয়ে ভেতরে চলে আসে। গাড়িটি সাইডে পার্ক করে নেমে আসে সে। পরনে তার হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক কালার জ্যাকেট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট, চোখে একটা ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো সামনে এসে পড়েছে। ডোরবেল বাজাতে একজন সার্ভেন্ট সে দরজা খুলে দেয়। তারপর নিশামকে দেখে জিজ্ঞেস করে, জি, কাকে চাই? মিস্টার রাহুল ইসলাম আছেন? হ্যাঁ, তিনি ভিতরেই আছে। আপনি ভিতরে এসে বসুন, আমি তাকে ডেকে দিচ্ছি। ইয়া শিওর। ওয়েলকাম মাই বয়, হাউ আর ইউ? নিশাম উপরে তাকিয়ে রাহুল সাহেবকে দেখে এক হাসি দেয়। নিশাম তাকে দেখে দাঁড়িয়ে যায়। রাহুল সাহেব এগিয়ে নিশামকে জড়িয়ে ধরে, তারপর তাকে নিজের সামনে বসায়। তো কেমন আছো? ফাইন আঙ্কেল, আপনি কেমন আছেন আর আপনার শরীর কেমন এখন? একদম ফিট, বাট আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। কেন, আমি আবার কি করলাম? কি করনি বলো? বাংলাদেশে আসলেই তুমি আমার খোঁজ নাও, এই বাদে না। তাও আবার এইবার তো আমায় জানাওনি যে তুমি আসছো, বরং আমি যেন তোমায় ফোন দিলাম। সরি আঙ্কেল, এইবার একটু স্পেশাল কাজে এসেছি আমি, তাই সিক্রেটভাবে এসেছিলাম, এই জন্য কাউকে তেমন বলিনি। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। সে যাই হোক, বিজনেস কেমন চলছে তোমার? ইয়া আঙ্কেল, গুড। রাহুল সাহেব আর নিশাম এই নিয়ে সেই নিয়ে বেশ কথা বলতে থাকে। প্রায় কিছুক্ষণ পরে নিশামের কানে এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে। সে সেই কণ্ঠের সন্ধানে উপরে তাকায়। উপরে তাকিয়ে তার চোখ সেই মেয়েটির দিকে স্থির হয়ে যায়। একটা মেয়ে নিজের হাতে ওয়াচ পড়তে পড়তে নিচে নেমে আসছে। নিশাম ঘোর লাগা দৃষ্টিতে তাকে দেখেই চলেছে। পরনে তার রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের একটা কামিজ, সাথে হালকা চুড়িদার আর ওড়না, চুলগুলো খোপা, মুখে কোনো মেকআপ নেই। আছে এক মিষ্টি হাসি। মেয়েটি আর কেউ নয়, বরং তান্নাজেই। তান্নাজ নিচের দিকে তাকিয়ে নিজের ওয়াচ ঠিক করতে করতে নামতে থাকে আর বলতে থাকে, পপসি, আই এম গ্রেটিং লেট। আমার নাস্তাটা তাড়াতাড়ি দিতে বলো। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসছি। রাহুল সাহেবের কথায় নিশামের ঘোর ভাঙে। সে নিজের চোখ সরিয়ে ফেলে, অতপর কি যেন ভেবে আবার তাকায়, আর তাকে এক ডেভিল স্মাইল দেয়। তান্নাজ নিজের ওয়াচ ঠিক করে সামনে তাকাতেই থমকে যায়। মুখের সেই হাসিটি নিমিশেই চলে যায়, আর মুখে এক রাগী ভাব চলে আসে। পপসি, এই লোক কে? আর আমাদের বাসায় কি করছে? তুমি?
তান্নাজ কিছু বলতে যাবে তখনই রাহুল সাহেব বলে ওঠেন, ও তুমি নিশমের কথা বলছো? ওইটা ওই ছেলে যার কথা আমি তোমায় বলছিলাম। হি ইজ দ্য ওয়ান। ইউ মিন সে হি ইজ দ্য নিশাম খান, দ্য গ্রেট বিজনেসম্যান অ্যান্ড যে নাকি তোমার জান বাঁচিয়েছিল? হ্যাঁ, নিশাম একবার রাহুল সাহেবের যান বাঁচিয়েছিল। রাহুল সাহেব আরও 2 বছর আগে কিছু কাজ স্কটল্যান্ড গিয়েছিল। সেখানে কেউ তার উপর গুলি চালায়, যার ফলে সে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। তখন নিশামের গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি দাঁড় করায় আর নেমে এসে রাহুল সাহেবকে আহত অবস্থায় পায়। তাই নিশাম দ্রুতই তাকে হসপিটালে অ্যাডমিট করায় আর তার চিকিৎসাও করায়। রাহুল সাহেব ঠিক করে নিশাম তার সাথে দেখা করে। রাহুল সাহেব ওকে কৃতজ্ঞতা জানায়। সেই থেকেই তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়, আর এই সুবাদে তাদের মধ্যে আরেকটি সম্পর্ক হয় যা জলদি জানতে পারবেন। ইয়া ওই সে। আর নিশাম ও আমার একমাত্র মেয়ে তান্নাস। শি ইজ দ্য ডাক্তার। হ্যালো মিস তান্নাস। আসসালামু আলাইকুম। তান্নাজের মুখে সালাম শুনে নিশাম কিছুটা অবাক হয়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। কালকে কেমন পায়ের উপর পা লাগিয়ে ঝগড়া করছিল, আর আজকে দেখো কি নম্র আর ভদ্র, যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার পপসির জান বাঁচানোর জন্য। ভাইয়া কথাটা শুনে নিশাম শুকনো কালা বিষম খেলো। তা দেখে রাহুল সাহেব তাকে চট জলদি টেবিল থেকে পানি দেয়। নিশাম এক ঢোকে পুরো পানি শেষ করলো। কালকে ছিলাম কানা ইডিয়েট ড্রাইভার 3rd ক্লাস, আর আজ হয়ে গেলাম ভাইয়া। আসলে বাঙালি মেয়েরা সব পারে। রাহুল সাহেবের কথায় নিশামের ধ্যান ভাঙে। তুমি ঠিক আছো তো? জি আঙ্কেল। ভাইয়া আপনাকে মনে হয় কেউ মনে মনে গালি দিচ্ছে, তারই ইফেক্ট এইটা। তা আপনাকে এত গালি কে দিচ্ছে শুনি? আপনার সামনে থাকা একটা চুড়েল মাইয়া। কিছু বললেন? কই না তো। ও আচ্ছা পপসি, আমি নাস্তা করে নেই, দেরি হচ্ছে আমার। তুমি কি এখন নাস্তা করবে নাকি পরে? হ্যাঁ করে নাও, আমি এখনই করব। নিশাম তুমি কি নাস্তা করে এসেছো নাকি? না আঙ্কেল, করিনি, পরে করব। এ কি পরে করবে কেন? আমাদের সাথেই করো, আর ভুলেও না বলবে না। ওকে। এই কথা শুনে তান্নাজ এক বিরক্তিকর ভাব নিয়ে চলে যায় ডাইনিংয়ে। ওর পিছে পিছে নিশাম আর রাহুল সাহেব। তান্নাজ আর নিশাম মুখোমুখি বসে আছে, যে যার মতো নাস্তা খাচ্ছে। তখনই রাহুল সাহেব বলে ওঠেন, নিশাম তোমাকে কিন্তু আজ আমি এক বিশেষ কারণে রেখেছি। জি, কি কারণে আঙ্কেল? অ্যাবাউট দ্যাট টপিক। আমারও সেই বিষয়ে আপনার সাথে কথা ছিল, বাট এইখানে কথা বলাটা আমার কাছে অড লাগছে, কেননা তান্নাজের দিকে তাকিয়ে তান্না সহ এক মনে খেয়ে চলেছে, আর ওইসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। রাহুল সাহেব ব্যাপারটা বুঝতে পেরে বলে, বুঝেছি। আচ্ছা এইখানে না হয় কথা না হলো, তুমি আজ রাত 12টায় সে সিক্রেট প্লেসে উপস্থিত থেকো। আজ তোমাকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো। ওকে আঙ্কেল, বাট ওর সামনে কথা বলাটা কি দরকার ছিল? সামনে তাকিয়ে দেখে তান্নাজ রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে। তার আর বুঝতে বাকি নেই তান্নাজের পায়ে জোরে পাড়া দিয়েছে। নিশাম এতক্ষণ শান্তে থাকলো, এখন রাগে ফুসছে। হাউ ডিয়ার শি! নিশমকে পাড়া মারার সাহস কিভাবে হয় এই মেয়েটার? এখন আঙ্কেল না থাকলে এর কি যে হাল করতাম আমি। ইউ ডোন্ট ওয়ারি, আমি কার সামনে কি বলছি তা আমি জানি। রুমে গিয়ে কিছু ডিসকাস করতে থাকে। কথার এক পর্যায়ে নিশম বলে, কিন্তু এইটা কিভাবে সম্ভব? মানে সে হ্যাঁ। নিশাম চোখ দুটো একদম লাল হয়ে আসে, যেন এখনই সব কিছু শেষ করে দিবে। তাকে তো আমি ছাড়বো না, কোনো মতেই না। হি হ্যাভ টু ডাই। চারিদিকে নিস্তব্ধ। এর মধ্যে হাইওয়ে দিয়ে ফুল স্পিডে একটি বাইক ছুটে চলেছে। স্পিড প্রায় 120-এর কাছাকাছি। একদম প্রফেশনাল বাইকারদের মতো বাইক চালাচ্ছে। সে আর কেউ নয়, বরং নিশম। এমন নিস্তব্ধতা রাতে খালি হাইওয়েতে বাইক চালানোর মজাই আলাদা। তাই সে সেই মজাটি উপভোগ করছে। কিছু দূর যেতেই তার সাথে আরেকটি বাইক যোগ হয়। নিশম পাশ ফিরে দেখে একজন বাইকার, হেলমেট পরা, তাই মুখ বোঝা যাচ্ছে না। পরনে ব্ল্যাক টি শার্ট আর রেড জ্যাকেট অ্যান্ড জিন্স। বাইকারটি নিশামের সাথে কম্পিটিশন করার চেষ্টা করছে। তা দেখে নিশামের মুখে এক জিল্লিক হাসি ফুটে ওঠে। সে তার বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয়। সাথে পাশে থাকা বাইকারটিও। দুজন বাতাসের বেগে ছুটে চলেছে, কেউ কারো থেকে কম নয়। এক পর্যায়ে পাশে থাকা বাইকটি নিশামকে ক্রস করে ডান দিকে চলে যায়। নিশাম বাইকটা থামিয়ে বলে, হু দ্য হেল ওয়াজ হি, যে কিনা নিশমকে হারিয়ে গেল? নো নিশম, তুই হারতে পারিস না, তুই হারা শিখিসনি। ইউ হ্যাভ টু উইন। এই বলে নিশাম ফুল স্পিডে বাইক চালানো স্টার্ট করে, বাট ওর বাইকটাকে আর পায় না। নিশাম যখন সে বাইকারকে খুঁজছে, তখন নিশামের ফোনে ফোন আসে।
নিশাম বাইক থামিয়ে ফোন বের করে দেখে রাহুল সাহেব। নিশাম ফোন পিক করে কি যেন বলে আর মোবাইল রেখে আবারও বাইক চালু করে। এক গোডাউনের ভিতরে রাহুল সাহেব আর নিশাম দাঁড়িয়ে আছে, কারো ওয়েট করছে তারা। তখনই তাদের কানে একটা বাইকের আওয়াজ কানে আসলো। রাহুল সাহেব আর নিশাম পেছন করে দেখে একজন হেলমেট পরা লোক তাদের দিকে এগিয়ে আসছে। নিশাম ভালোভাবে খেয়াল করে দেখলো এই সেই ব্যক্তি যে কিনা নিশামকে বাইক রেসে হারিয়েছিল। নিশাম তাকে কিছু বলতে যাবে তার আগে রাহুল সাহেব বলে ওঠেন, নিশম, এই হচ্ছে সে স্পেশাল মানুষ যার সাথে আমি তোমার দেখা করতে চেয়েছিলাম। সে এখন থেকে আমার জায়গায় তোমার সাথে কাজ করবে, আমিও থাকবো, বাট শুধু তোমার গাইড করব। মেইন কাজ তোমাদের দুজনকে একসাথে মিলেই করতে হবে। বাট সে কে? আর এইভাবে আমাদের কাজের সাথে একজন অপরিচিত কাউকে সামিল করা কি ঠিক? আমি এই কাজে বাহির কাউকে সামিল করতে পারবো না, সরি। সে অচেনা নয়, বরং আমাদের পরিচিত। আর ও যে কি তা তুমি এখনও জানো না, তাই এমন বলছো। হু দ্য হেল ইজ হি? এবার তো নিজের চেহারা প্রদর্শন করো। নিশাম সে বাইকারের দিকে তাকায়। সে বাইকারটি নিজের হেলমেট খোলে। হেলমেট খোলার সাথে সাথে তার ঝুটি করা চুলগুলো বেরিয়ে আসে আর মুখে এক পাকা হাসি। নিশাম সামনে থাকা ব্যক্তিটিকে দেখে হা করে তাকিয়ে থাকে, কেননা সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না বরং তান্নাস নিজেই। নিশাম তান্নাসকে দেখে রাহুল সাহেবকে বলে, এইসব কি আঙ্কেল? ও এইখানে কি করছে? আর ওর মতো বাচ্চা মেয়ে কি বা কেন এইখানে আনছেন? মাইন্ড ইউর ওন বিজনেস। আমি কে আর এইখানে কেন তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। অ্যান্ড পপসি, তুমি আমাকে কার সাথে কাজ করতে বলছো যার নাকি আমার সাথে কোনো মিলই নেই? সে কই আর আমি কই? ইয়েস, ইউ আর রাইট। আমি কই আর তুমি কই? তুমি শুধু নর্মাল একজন ডাক্তার, আর আমি মাফিয়া ওয়ার্ল্ডের কিং, তা এনকে। তোমার সাথে আমার কোনোভাবেই যায় না। ইউ চুপ, একদম চুপ। কি বাচ্চাদের মতো শুরু করছো? আমি ভালো মতো জানি কে কেমন। আর নিশম, তুমি হয়তো জানো না ওকে। শি ইজ টিয়ার, দ্য ইয়াংগেস্ট লেডি মাফিয়া অফ ওয়ার্ল্ড। হোয়াট? এটা কিভাবে সম্ভব? টিয়ার তো... হ্যাঁ জানি, সকলের মতে টিয়ার দুবাইতে থাকে, বাট সেটা শুধু লোক জানার জন্য, আর কিছুই না। আমি মানি না ও টিয়ার। ওর মধ্যে মাফিয়া টাইপ কোনো কোয়ালিটি নেই। কে জানে গানও চালাতে পারে কিনা। আমার অ্যাবিলিটির উপর ডাউট করে একদম ভালো করেননি মিস্টার খান। নাও জাস্ট সি। এই বলেই তান্নাস নাহিদকে ফোন করে। একটু পর নাহিদ এসে হাজির হয়। তান্নাস নাহিদকে কি যেন বুঝিয়ে দেয় আর নাহিদ চলে যায়। কিছুক্ষণের মধ্যে নাহিদ শুটিং বোর্ড আর দুইটা গান একটা কালো ফিতা নিয়ে হাজির হয়। তান্নাস কালো ফিতা নিয়ে নিজের চোখ বাঁধে আর দুই হাতে দুই গান নেয়, তারপর ধামধাম করে 6টা গুলি চালিয়ে দেয়। নিশাম অবাক হতে এই শুটিং বোর্ডে তাকিয়ে আছে, কেননা নিশানা একদম পারফেক্ট, 6টা গুলি একদম ঠিক জায়গায় লেগেছে। নাহিদ, গিভ মি দ্য নাইফ। নাহিদ গানগুলো সরিয়ে নিয়ে তান্নাজের হাতে কিছু ধারালো ছুরি দিয়ে যায়। তান্নাজের চোখ এখনও কালো ফিতে দিয়ে বাঁধা। তান্নাজ এবার পিছিয়ে ঘুরে দাঁড়িয়ে যায়, তারপর উল্টো হয়ে ছুরি চালানো শুরু করে। এইবারও নিশানা একদম পারফেক্ট। তান্নাজ এবার নিজের চোখের বাঁধন খুলে নিশামের সামনে গিয়ে বলে, আমি কি কি করতে পারি তা হয়তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। সো নেক্সট টাইম আমাকে ভুলেও আন্ডার এস্টিমেট করার ট্রাই করবেন না, আন্ডারস্ট্যান্ড? চুটকি বাজিয়ে নিশামের দিকে আঙুল তুলে বলে। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নিশাম হা হয়ে তান্নাজকে দেখছে। তুমি দেখছি গিরগিটির থেকে জলদি রং পাল্টাও। ঠিকই শুনেছিলাম, টিয়ার ইজ এ মিস্টারি। আজ দেখেও নিলাম তুমি আসলে একটা মিস্টারি। বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। এই বয়সে এত উন্নতি। এই প্রথম কেউ এনকের সাথে চোখের উপর চোখ রেখে কথা বলেছে। আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখেছে। ইমপ্রেসিভ, বাট মিস টিয়ার, ইউ ডোন্ট নো এনকে কী জিনিস। আমাকে হার মানানো এত সহজ না, বুঝলে? হোয়াট এভার। ভুলে যেও না তোমাদের দুজনকে একসাথেই কাজ করতে হবে, তাই একে অপরের সাথে কম্পিটিশন না করে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও। এতে আমাদের কাজে আসবে আর আমরা আমাদের লক্ষ্যে আরও তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো। তান্নাজ আর নিশাম একসাথেই বলে ওঠে। ইয়া। এবার আসে নিশাম আর রাহুল সাহেবের করা কিভাবে এই কাজে তারা যুক্ত হলো। নিশাম যখন রাহুল সাহেবকে বাঁচায় তখন তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা দুজন নিজের কাজ করতে গিয়ে জানতে পারে যে দুজনে মাফিয়া অর্ডের সাথে জড়িত আর দুজনেরই দুশ্মন একই ব্যক্তি। সেই থেকে তারা মাফিয়া অর্ডও একসাথে কাজ করা শুরু করে আর খুব ভালো পার্টনারও হয়ে যায়। রাহুল সাহেব নিজের ব্যাগ থেকে কিছু কাগজপত্র আর কিছু ছবি বের করে বলে, এইখানে সেই ব্যক্তির সব ইনফরমেশন আছে, সে কোথায় বা এখন কি করে, তার রেঞ্জ কতটুকু, আর তার সাথে কে কে সামিল, আর তার সকল কালো ব্যবসার রেকর্ডও আছে এতে। আর এই হলো তার ছবি।
টেবিলে একটি ছবি রেখে ছবিটি দেখার সাথে সাথে তান্নাজ আর নিশামের চোয়াল শক্ত হয়ে যায়, চোখগুলো একদম টকটকে লাল, মুখে এক হিংস্র ভাব। দুজনে একসাথে বলে ওঠে, হাবিব আলমগীর। ইয়া, সে এখন ইতালিতে আছে আর সেখান থেকে তার সব কিছু সামলাচ্ছে। শুনতে পাওয়া গেছে যে সে নাকি বাংলাদেশে অনেক বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছে। এই প্রজেক্টটা নাকি অনেক বড়, এতে নাকি তার কোটি কোটি লাভ হবে। যদি আমরা কোনোভাবে এই প্রজেক্টে বাধা দিতে পারি তাহলে হাবিবকে স্বয়ং নিজেই বাংলাদেশে আসতে হবে আর সব সামলে দিতে হবে, তা না হলে ওর কোটি কোটি টাকার লস হয়ে যাবে। বাট প্রজেক্টটা কি? মানুষ পাচার। সে আমাদের দেশ থেকে প্রায় 5,000 মানুষকে অন্য দেশে গোলাম হিসেবে পাচার করতে চলেছে। ঠিক তাই। আর কিভাবে কি করতে হবে তাহলে তা শোনো। বেশ কিছুক্ষণ পর হোয়াট এ প্ল্যান পপসি, ইউ আর জাস্ট ড্যাম গুড। এখন হাবিব আলমগীরকে আমার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। হি হ্যাজ টু ডাই। ইউ আর রং। তাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেননা সে আমারও শিকার। ঠিক আছে। নিশম হাত বাড়িয়ে বলে, পার্টনার। তান্নাজও হাত মিলিয়ে বলে। পার্টনার। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যাচ্ছে। পরশুর মধ্যে হাবিব আলমগীরের লোকেরা 5,000 লোক একত্রিত করবে। তাদের ভালো মতো চেক করে গোডাউনে শিফট করা হবে। এর 3 দিন পরে তাদের জাহাজে শিফট করে সমুদ্রের পথ দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। নিশাম আর তান্নাজকে যা করার কাল পরশুর মধ্যেই করতে হবে। একে তো এতগুলো মানুষকে পাচার হতে রক্ষা করতে হবে, দ্বিতীয়ত হাবিব আলমগীরকে বাংলাদেশে আনতে হলে তার প্রজেক্টে বাধা যে করেই হোক দিতেই হবে। এইটাই একমাত্র সুবর্ণ সুযোগ তাকে হাতের নাগালে ধরার, আর এই সুযোগ নিশাম আর তান্নাজ কোনো মতে হাতছাড়া করতে পারবে না। তাদের নিজের জানার বিনিময়েও হাবিব আলমগীরকে চাই। সেদিনের পর থেকে নিশাম আর তান্নাজ মধ্যে এক বন্ধুত্বের সৃষ্টি হয়। যেহেতু একসাথে কাজ করতেই হবে, তারা ঝগড়া করে কেন থাকবে? বন্ধুর মতো হয়ে থাকুক না। প্রথম দিকে একটু আত্র ঝগড়া হলো, পরবর্তীতে তাদের আচার-আচরণ, চয়েস, চালচলন সব একে একে মিলে যায়, যার ফলে দুজনের মধ্যে খুব জলদি বন্ধুত্ব হয়ে যায়, বেশ ভাব জমে যায় তাদের মধ্যে। এখন তারা নিজেদের পুরোপুরিভাবে প্রিপেয়ার করছে শত্রুদের সাথে লড়াই করার জন্য। রাহুল সাহেবও তাদের সহযোগিতা করছেন। কালকে তারা সে গোডাউনে অ্যাটাক করবে এবং সেই সকল মানুষদেরকে বাঁচাবে। রাতের বেলা তান্না ছাদে হাঁটাহাঁটি করছে আর ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল খাচ্ছে। তান্নাজের যখন অনেক টেনশন হয় তখন তান্নাজ এইভাবে হাঁটাহাঁটি করে আর চকলেট খায়। তান্নাজ আজ অনেক টেনশনে আছে। সে পারবে তো এই মানুষগুলোকে বাঁচাতে, পারবে তো হাবিব আলমগীরকে শাস্তি দিতে, নিজের প্রতিশোধ পূরণ করতে। তান্নাজ এসব ভাবতে ভাবতে অন্য মানুষকে হয়ে যায় আর একদম ছাদের কিনারে চলে যায়। ছাদের রেলিং এতটা উঁচু নয়, একটু ঝুঁকে গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। তান্নাজ অন্য মানুষকে হয়ে হেঁটেই চলেছে। ছাদের রেলিং একদম কাছে চলে গিয়েছে। যেই পড়ে যেতে নেবে তখন কোত্থেকে নিশাম ঝড়ের গতিতে সে তান্নাজকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপরে ফেলে। এতে তান্নাজ হতভম্ব হয়ে যায়। নিশাম জোরে জোরে শ্বাস নিতে থাকে। মুখ চোখ একদম লাল হয়ে গিয়েছে, চোখে আর কাউকে হারানোর ভয় স্পষ্ট। নিশাম জানে না এই ভয়ের কারণ কি। এইদিকে তান্নাজ নিশামের বুকের ধুকপুকানে শুনছে। তান্নাজ এবার নিজের কান নিশামের বুকে রেখে নিশামের হার্টবিটগুলো শুনতে থাকে। বেশ ভালোই লাগছে তার। কেন জানি তারই বুকে নিজেকে খুব নিরাপদ মনে হচ্ছে। নিজের মধ্যে এক ভালো লাগা কাজ করছে, কিন্তু তারই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না। নিশাম তান্নাজকে টেনে সামনে দাঁড় করিয়ে ওর বাহু দুটো চেপে ধরে বলে, ধ্যান কোথায় ছিল তোমার? আর একটু হলেই তো ছাদ থেকে পড়ে যেতে। আমি ঠিক টাইমে না আসলে কি হতো বুঝতে পারছো? সরি, আসলে বুঝতে পারিনি কখন যে ছাদের কিনারে চলে যাই তা বুঝতে পারিনি। কি এমন করছিলে যে খেয়াল ছিল না যে তুমি কোথায় চলে যাচ্ছ? না মানে তেমন কিছু না। তা আপনি এত রাতে এইখানে কিভাবে? এক কাজে এসেছিলাম আঙ্কেলের কাছে। কাজ শেষে যেতে নিলে আঙ্কেল যেতে দিল না। যেহেতু কাল আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন, তাই তিনি চাচ্ছিলেন সকলে একসাথেই থাকি। আমিও আর মানা করিনি, রয়ে গেলাম। তোমার কথা জিজ্ঞেস করলে জানতে পারি তুমি নাকি ছাদে, তাই একটু দেখতে এসেছিলাম। আর এসে দেখি এই কাণ্ড। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। গো অ্যাহেড। আপনার সাথে হাবিব আলমগীরের কি সম্পর্ক? কিসের প্রতিশোধ নিতে চান আপনি তার কাছ থেকে? কিসের ক্ষোভ এত আপনার তার প্রতি? যদি সেম কোশ্চেনটা আমি করি? যেহেতু আমি আগে প্রশ্নটা করেছি তাই উত্তরটা আপনিই আগে দিবেন। ঘাটতারামি আর ছাড়বা না, তাই না? এইখানে ঘাটতারামির কি দেখলেন? সোজা কথায় সোজা উত্তর দিয়েছি। থাক, আর বলতে হবে না। আই নো ইউ ভেরি ওয়েল। তুমি হাল ছাড়ার মানুষ না। হোয়াট এভার, এখন বলবেন কি? নিশাম এক দীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করে, হাবিব আলমগীর আমার বাবা। হোয়াট দ্য হেল? বাবা মানে? ওয়েট, আপনি কি তাহলে তারই ছেলে? যদি বলি আনফর্চুনেটলি ইয়েস, বায়োলজিক্যালি না হলেও সমাজের চোখে সে আমার বাবা।
হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? মানে খুব সোজা, শি ইজ মাই স্টেপ ফাদার। ইউ মিন সৎ বাবা? হ্যাঁ। আমায় সব খুলে বলবেন একটু? সব কেমন যেন এক গোলক ধাঁধা লাগছে আমার কাছে। নিশাম এক দীর্ঘশ্বাস নিয়ে আকাশের পানে তাকিয়ে বলে, আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা ছিলেন তখনকার একজন সেরা অর্গানাইজার। বিভিন্ন শো অ্যান্ড ফাংশন তিনি অর্গানাইজ করতেন। বেশ নাম ডাক ছিল তার। টাকা পয়সার কমতি ছিল না, তাই ছোট থেকে যা চাইতাম তাই পেতাম। একমাত্র ছেলে বলে কথা ছিল। বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসতেন, সব সময় আমায় আগলিয়ে রাখতেন। কিন্তু বাবা মারা যাওয়ার পর সব কিছু কেমন যেন উলটপালট হয়ে গেল। বাবা যাওয়ার পর মা ভেঙে পড়ে, কিন্তু একসময় আমার জন্য শক্ত হয়ে দাঁড়ান। বাবার কোম্পানিটি নিজেই দেখাশোনা করেন, কিন্তু তাকে অনেক কটু কথা শুনতে হতো। একসময় তার পরিবার তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে থাকে। মা প্রথমে মানা করলেও পরবর্তীতে আমার কথা ভেবে রাজি হতে চান আর আমাদের কোম্পানির ম্যানেজারকে বিয়ে করেন। সে বরং আর কেউ নয়, বরং হাবিব আলমগীর নিজেই। তখন আমার বয়স 8-এ পড়ে মাত্র। বিয়ের 2 মাস ভালোই ছিল সে, কিন্তু এরপরে তার আসল রূপ বেরিয়ে আসে। সে রাতে নেশা করে এসে মাকে পিটাতো। তখন মাঝরাতে মায়ের চিৎকার শুনে উঠে যেতাম আর দরজার ফাঁক দিয়ে দেখতাম যে সে আমার মাকে মারছে, কিন্তু কিছু বলতে পারতাম না, ছোট ছিলাম বলে। মাও কিছু বলতেন না, ভাবতেন একসময় সব ঠিক হয়েই যাবে। কিন্তু দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। একদিন তো তিনি বাসায় পর নারীকে নিয়ে আসেন, যা আমার সহ্য করতে পারেনি। ওই নারীকে ধাক্কা মেরে বের করে দেয়। তাতে হাবিব আলমগীর রেগে যায় আর মাকে বেল্ট দিয়ে অনেক মারে আর বলে সে নাকি আমার মাকে শুধু টাকার জন্য বিয়ে করেছে আর আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তিনি এই বলে মাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমি গিয়ে তখন তার পায়ে পড়ি আর বলি আমার মাকে ছেড়ে দিতে, কিন্তু তিনি দেননি, বরং আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে আমি দেয়ালের সাথে অনেক জোরে আঘাত পাই। আমার মাথা দিয়ে রক্ত ঝরছিল। মা আমার নাম ধরে তখন চিৎকার দেয়, আমার কাছে আসতে চায়, কিন্তু দেয় না, বরং আরও মারতে থাকে। আমি আবছা চোখে তার দিকে তাকিয়ে দেখি হাবিব আলমগীর আমার মায়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন আমি মা বলে এক চিৎকার দিয়ে জ্ঞান হারাই। এই বলে নিশাম কাঁদতে শুরু করে। ওর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে চলেছে। ছেলেরা নাকি সহজে কাঁদে না, যখন তাদের মধ্যে থাকা কষ্টগুলো মেঘের সমতুল্য হয়ে যায়, কোনো বাধা মানতে পারে না, তখনই নাকি তারা তাদের কষ্ট একেবারেই বিসর্জন দেওয়ার জন্য একবার হলেও মন খুলে কাঁদে। জাজ নিশামের বেলায় হচ্ছে। নিশামের চোখে পানি দেখে তান্নাজের চোখেও পানি চলে এসেছে, কিন্তু নিজেকে সামলিয়ে বলে, তারপর যখন জ্ঞান ফিরে আমি তখন মা মা করে চিৎকার করে উঠি। আমার পাশের বাসার আন্টি ছিল, সে আমায় শান্ত করতে থাকে, কিন্তু আমি তখনও মা মা করেই চলেছিলাম। তা দেখে তিনি আমায় একটা কবরের সামনে নিয়ে যায় আর বলে এইখানেই নাকি আমার মা শুয়ে আছে। কাল নাকি আমাদের বাসায় ডাকাত পড়েছিল, ডাকাতরা সব নিয়ে যেতে নিলে নাকি মা বাধা দেয় আর তারা মাকে মেরে ফেলে, আমাকেও নাকি আঘাত করে। তখন বাবা বাসায় ছিল না। বাবা যখন বাসায় আসে তখন এসব দেখে নাকি পাড়া প্রতিবেশীদের ডেকে আনে। আমার যখন জ্ঞান ছিল না তখন নাকি মার জানাজায় গিয়ে কাফনের কাজ শেষ করে দেওয়া হয়। হাবিব আলমগীর যে সবাইকে মিথ্যা বলেছে তা আমার বুঝতে দেরি নেই। সে যে খুব স্মার্টলি চাল চেলেছে, কিন্তু আমার তখন কোনো কিছুর হুঁশ ছিল না। আমি তখন মা মা বলে চিৎকার করছিলাম। তখন কোথা থেকে হাবিব আলমগীর এসে আমায় টেনে হিঁচড়ে বাসায় নিয়ে আসে আর রুমে বন্দি করে দেয়। তখন অনেক মিনতি করে বলেছিলাম আমাকে মার কাছে যেতে দিতে, কিন্তু দেয়নি। প্রায় 3 দিন সেই রুমে বন্দি ছিলাম, কোনো খাওয়া পানি পর্যন্ত দেওয়া হয়নি আমায়। প্রায় 4 দিনের দিন হাবিব আলমগীর রুমে এসে আমায় রুম থেকে বের করে আনেন আর কোথায় যেন নিয়ে যায়। আমি তখন অনেক দুর্বল ছিলাম, তাই কিছু বলতে পারিনি। সে আমায় কোনো এক বস্তির মতো জায়গায় এনে একটা রুমের ভিতর আমায় নিয়ে একজনের কাছে দিয়ে দেন। তখন তিনি আমায় ভালো মতো দেখে হাবিব আলমগীরকে মোটা মোটা 3টা টাকার বান্ডিল ধরিয়ে দেন আর সে সেই টাকাগুলো দিয়ে দাঁত কেলিয়ে চলে যায়। আমি পিছন থেকে ডাকলেও পিছে ফিরে তাকায়নি।
সেই দিন না বুঝলেও এখন বুঝি তিনি আমায় তাদের কাছে বেচে দিয়ে চলে গিয়েছিলেন। সেই লোকগুলো আমায় পরে বিদেশে পাচার করে দেয়। সেখানে আমায় অনেক টর্চার সহ্য করতে হয়। কাজ করতে না পারলে প্রতিদিন মার খেতে হতো। এমনও অনেক দিন গেছে যে আমি না খেয়েছিলাম, কিন্তু দেখার মতো কেউ ছিল না। এক সময় আমি এসব সহ্য করতে না পেরে পালিয়ে যাই। কোথায় যাচ্ছিলাম জানি না, কোথায় ছিলাম তাও জানতাম না, শুধু পালিয়ে যেতে চেয়েছিলাম। রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখন এক গাড়ি এসে আমায় ধাক্কা দেয় আর আমার অ্যাক্সিডেন্ট হয়। চোখ খুলে যখন দেখি তখন আমি নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করি, আর পাশেই ছিলেন এক বয়স্ক লোক। পরে জানতে পারি তার গাড়ির সাথেই আমি ধাক্কা খাই। তিনি আমার নাম আর ঠিকানা জানতে চাইলেন। তখন আমি আমার নাম তো ঠিকই বলতে পারি, কিন্তু ঠিকানা বলতে পারি না। তিনি পরবর্তীতে জানতে চাইলেন যে আমি মাঝ রাস্তায় কী করছিলাম। তখন আমি তাকে শুরু থেকে সব খুলে বলি। তিনি সব শুনে আমাকে তার সাথে নিয়ে নেন আর আমায় তার সাথে রেখে দেন। তার আপন বলতে কেউ ছিল না। তিনি ছিলেন একজন মাফিয়া। গত বছর তার দুশমনরা নাকি তার অনুপস্থিতিতে তার পরিবারকে মেরে ফেলে। সেই থেকে তিনি একা। তিনি আমায় তার সাথে মাফিয়ার কাজে যুক্ত করে ফেলেন। সেই থেকে আমি এই মাফিয়া ওয়ার্ল্ডের সাথে যুক্ত, আর আজ আমি এই মাফিয়া ওয়ার্ল্ডের কিং। জানো, যখন কিছুটা বুঝতে শিখি তখন থেকে আমি হাবিব আলমগীরকে ঘৃণা করা শুরু করি। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে থাকে আমার মধ্যে। তাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ি আমি, কিন্তু তিনি নাকি এরই মধ্যে আন্ডারগ্রাউন্ড হয়ে যান। সে কোথায় কি করে কেউ জানতো না। তাকে এত বছর ধরে খুঁজেই বেরিয়েছি আমি। তখনই শপথ নেই, যদি হাবিব আলমগীরের মৃত্যু কারোর হাতে লেখা থাকে তাহলে তা শুধু আমার হাতে, আর কারোর না। আর আজ গিয়ে তাকে ধরার এত বড় একটা সুযোগ পেয়েছি, তাকেও আমি ভয়াবহ থেকে ভয়াবহ মৃত্যু দিব। তান্নাজ সব শুনে স্তব্ধ হয়ে যায়। মানুষ এতটা খারাপ কী করে হতে পারে? তান্নাজ তো এতদিন ভেবেছিল তার সাথে যা হয়েছে তার থেকে খারাপ আর কারোর সাথে হতেই পারে না। সে যে কষ্ট ভোগ করছে তাকেও করতেই পারে না, কিন্তু না, তার থেকেও যে দ্বিগুণ কষ্ট এই ব্যক্তিটা পেয়েছে। তান্নাজ বুঝতেছে না সে কী বলবে, কীভাবে সান্ত্বনা দেবে নিশামকে। নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে, কিন্তু তাও তান্নাজ নিজেকে শক্ত করে যেই না কিছু বলতে যাবে তখনই নিশাম বলে ওঠে, অনেক রাত হয়ে গিয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। কালকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য, কোনো কিছুতেই ভুল করা যাবে না। সেজন্য অনেক এনার্জি লাগবে, তাই যাও এখন ঘুমিয়ে পড়ো, যাও। তান্নাজ বুঝতে পারে নিশাম এখন একা থাকতে চাচ্ছে, তাই তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এইসব বলছে। তান্নাজ কিছু না বলে চুপচাপ চলে যায়, আর নিশাম সে আকাশের দিকেই তাকিয়ে থাকে। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আজই সেই 5,000 মানুষদের একত্রে করা হবে। রাত 9টা নাগাদ তাদের গোডাউনে আনা হবে। তান্নাজ আর নিশাম ফুল প্রিপারেশন নিচ্ছে, নিজেদের গ্রুপ রেডি করে ফেলেছে। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাত 8:30 বাজে। নিশাম আর তান্নাজ দূরে একটা গাড়িতে বসে আছে, চারিদিকে তাদের লোক সেট করা। 5,000 জনকে এখানে আনলেই তারা সুযোগ বুঝে কাজ করে তাদের আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাবে। প্রায় বেশ কিছুক্ষণ যাওয়ার পর বড় বড় 4টা ট্রাক গোডাউনে আনা হয়। এতে আপাতত 2,500 মানুষ আছে। আগে তাদের চেক করা হবে, তারপর তাদের এইখান থেকে অন্য গোডাউনে শিফট করা হবে। পরবর্তীতে বাকি 2,500কে আনা হবে। নিশাম আর তান্নাজের হাতে গান রেডি করে ধীর পায়ে সেই দিকে এগিয়ে যায়, নিজের পজিশনের মতো দাঁড়িয়ে যায়। বাকি সকলকে ইশারা করতে তারাও পজিশন নিয়ে নেয়। এক এক করে মানুষ নামানো হচ্ছে। এরই মধ্যে নিশাম আর তান্নাজের লোক কাজে লেগে গিয়েছে। তারা এক এক করে হাবিব আলমগীরের লোকদের সরিয়ে দিচ্ছে, কিন্তু এর মাঝে হাবিব আলমগীরের লোকগুলো দেখে ফেলে আর ফায়ার শুরু করে। এবার নিশাম তান্নাজও বেরিয়ে এসে ফায়ারিং শুরু করে দেয়। নিশামর কিছু লোকদের ইশারা করতে তারা ট্র্যাক ড্রাইভারকে টেনে বের করে আনে এবং 3টা ট্র্যাক নিজেদের আয়ত্তে নিয়ে গোডাউন থেকে বের হয়ে যায়। লাস্ট যে ট্র্যাকটা তারা নিজেদের দখলে নিতে যাবে তার আগে সে ট্র্যাক ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে যায়, যার ফলে তারা এটাকে আর ধরতে পারেনি। এদিকে নিশাম আর তান্নাজ প্রায় সকলকে মেরে ফেলেছে। নিশাম আর তান্নাজের লোক হঠাৎ ফায়ারিং করা তারা তাদের সাথে পেরে ওঠেনি। বাকি যারা ছিল তারা যান বাঁচিয়ে পালিয়েছে। নিশাম আর তান্নাজ প্রায় তাদের প্ল্যানে সাকসেসফুল হয়েছে। সে একটা ট্র্যাক ধরতে না পারো তারা প্রায় 1,750 জনকে সেভ করতে পেরেছে। তাদেরকে নিশাম আর তান্নাজ নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তাদের প্ল্যান সাকসেস হয়েছে তা জানাতে তান্নাজ রাহুল সাহেবকে ফোন দেয়, কিন্তু তিনি ফোন ধরলেন না। বেশ কয়েকবার দেওয়ার পরে যখন তিনি ধরলেন না তখন তান্নাজের মনে কেন জানি সন্দেহ হলো। সে নিশামকে নিয়ে দ্রুত বাসায় আসে, আর এসে যা দেখে তাতে তার মাথার উপরে বাস ভেঙে পড়ে। পুরো বাসা উলটপালট, মেঝেতে পড়ে রয়েছে রাহুল সাহেবের দেহ, পেটের দিক দিয়ে রক্ত বয়ে চলেছে। তান্নাজ দ্রুত তার কাছে যায়, তাকে সোজা করে দেখে পেট দিয়ে রক্ত বের হচ্ছে। পপসি, চোখ খুলো। পপসি দেখো, আমি এসে গিয়েছি। আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে পপসি। শুনতে পারছো তুমি?
চোখ খুলো পপসি। নিশাম দরজার সামনে এসে এমন দৃশ্য দেখে থমকে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে রাহুল সাহেবের কাছে যায়, গিয়ে তার নার্ভ চেক করে। শ্বাস চলছে। আঙ্কেলের শ্বাস প্রশ্বাস এখনও চলছে, তাকে আমাদের দ্রুত হাসপাতালে নিতে হবে, কুইক। এই বলে নিশাম আর দেরি না করে দ্রুতই তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। পিছিয়ে পিছিয়ে তান্নাজও ছুটে আসে। গাড়িতে তান্নাজ রাহুল সাহেবের মাথা নিজের কোলে নিয়ে কাঁদতে থাকে আর এসেই বলতে থাকে। প্রায় 30 মিনিটের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে যায়। রাহুল সাহেবকে দ্রুত ওটিতে নেওয়া হয়। অপারেশন চালু হয়। তান্নাজ বাইরে অজরে দিয়ে চলেছে। নিশামাকে পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। পপসির যদি কিছু হয় আমি বাঁচবো না নিশম, বাঁচবো না। তার ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। আমাকে সব সময় নিজের মেয়ের মতো আগলে রেখেছে, সব কিছু থেকে আমার রক্ষা করেছে, আমাকে এত স্ট্রং বানিয়েছে, আমাকে সব পরিস্থিতিতে শক্ত হতে বলেছে। কিন্তু আজ যে আমি পারছি না স্ট্রং থাকতে, তাকে এই অবস্থায় দেখতে পারছি না। নিশাম কি বলবে বুঝে উঠতে পারছে না, কিন্তু তার একটা জায়গায় খটকা লাগছে। তান্নাজ এটা কি বলল? নিজের মেয়ের মতো আগলে রেখেছে, এটার মানে কি? নিশাম এই নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসে। তান্নাজ দৌড়ে তার কাছে যায়। আমার পপসি ঠিক আছে তো? জি, এখনও কিছু বলা যাচ্ছে না। তার অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয়েছে, যার ফলে তার শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গিয়েছে। আমাদের দ্রুতই 2 ব্যাগ এ পজিটিভ রক্ত লাগবে, আর্জেন্ট। আমি এখনই অ্যারেঞ্জ করছি। এই বলে আমি যেই যেতে নেই তখনই নিশম বলে ওঠে, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আপনি আমার থেকে রক্ত নিন। তাহলে আমার সাথে আসুন, আপনার কিছু টেস্ট করাতে হবে। নিশাম তান্নাজকে এখানে থাকতে বলে ডাক্তারের সাথে চলে যায়। নিশামের হাতে ক্যালোনা লাগানো। 1 ব্যাগ রক্ত নিয়ে নেওয়া হয়েছে। নিশামের পাশে তান্নাজ বসে আছে। নিশাম চোখ বন্ধ করে শুয়ে আছে। থ্যাংক ইউ আমার পপসিকে রক্ত দেওয়ার জন্য। আজ তোমার কাছে আমি কৃতজ্ঞ। নিশাম এইবার চোখ খুলে তান্নাজের দিকে তাকায়। মুখটা একদম মলিন হয়ে আছে। আঙ্কেল আমাকে অনেক হেল্প করেছে, বিভিন্ন কাজে আমার পাশেই ছিলেন তিনি। সবসময় আমাকে নিজের ছেলের চোখে দেখেছেন, আমাকে সেই স্বপ্ন আর ভালোবাসাটুকু দিয়েছেন। আমিও তাকে নিজের বাবার জায়গা তাকে দিয়েছি, আর তাই আজ আমি তোমার পপসির না নিজের বাবার জান বাঁচিয়েছি। তবুও থ্যাঙ্কস। তুমি জানো না সে আমার জন্য কি। নিজের বাবা মার পর যদি আমি কাউকে এতটা ভালোবেসে থাকি তা হলো পপসিকে। সে আমায় সবসময় আমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে, সবসময় ছায়া হয়ে আমার পাশে থেকেছে, আমাকে বাবা মা দুজনেরই ভালোবাসা দিয়েছে, কখনো বুঝতে দেয়নি আমি অনাথ, আমার বাবা মা নেই। নিশাম অবাক হয়ে তান্নাজকে শুনছে। কি বলছে এসব তান্নাজ? অনাথ, বাবা মানে? তাহলে রাহুল আঙ্কেল ওর? ওয়েট এ মিনিট, কী বলছো এসব? তুমি অনাথ মানে? তুমি যদি অনাথ হও তাহলে রাহুল আঙ্কেল কে তোমার? তান্নাজ এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, পপসির ফুল নেম কি? রাহুল ইসলাম। আর আমার? তান্নাজ। ও শিট, তোমার সারনেম তো রহমান। আমি কখনো খেয়ালই করিনি যে তোমাদের সারনেম এক না। আমি পপসির আসল মেয়ে নই, আর না তিনি আমার আসল বাবা। সে আমার বাবার বন্ধু। মানে কি, কিভাবে খুলে বলো তো? তাহলে শোনো, বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমি, তাই বাবা মার চোখের মণি ছিলাম। যাই চেতাম তাই পেতাম। অনেক ভালোবাসতেন দুজনেই আমাকে। আমাকে কষ্ট কি তা কোনোদিন বুঝতেই দেয়নি। আমার বাবা ছিলেন একজন শেয়ার ব্যবসায়ী আর মা ছিল হাউসওয়াইফ। বাবা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করতেন, তার সাথে পার্টনার ছিল পপসি মানে রাহুল আঙ্কেল। বাবা আর পপসি দুজনেই এতিম ছিলেন। তারা দুজনেই একই এতিমখানায় বড় হয়। সেই সুবাদে তারা ছোটকালের বন্ধু ছিলেন, একসাথেই বড় হয়ে উঠেছিলেন দুজন। বড় হওয়ার পরও তাদের বন্ধুত্ব ছিল। একসময় পপসির 1 বছরের জন্য কিছু কাজের জন্য দেশের বাইরে চলে যান। তখন বাবার নিউ পার্টনার হয় হাবিব আলমগীর। বাবা আর সে মিলে টাকা ইনভেস্ট করত। বেশ কিছুদিনের মধ্যেই তাদের অনেক লাভ হয়, যার ফলে তাদের ব্যবসা এক নতুন পর্যায়ে চলে যায়। বাবার তার মধ্যে ভালো বন্ধুত্ব হয়। বাসায়ও তার আনাগোনা বেশ ভালোই ছিল। আমাদের সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছিলেন তিনি, কিন্তু কে জানতো তার মনে অন্য কিছু ছিল। সেদিন বাবা এয়ারপোর্টে যায় পপসিকে আনতে। পপসি তখন প্রায় 1 বছর পর দেশে ফিরছিল।
যেহেতু বাবা বাদে তার তেমন কেউ ছিল না, তাই বাবাই যায় তাকে আনতে। বাবা বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর হাবিব আলমগীর বাসায় আসে। তখন মা আমায় পড়াচ্ছিল। মা হাবিব আলমগীরকে দেখে বেশ অবাকই হলেন, কিন্তু তাও কিছু বললেন না। তাকে আপ্যায়ন করলেন, তাকে বসতে বললেন, কিন্তু তিনি না বসে মার দিকে বিশ্রীভাবে তাকিয়ে এগিয়ে আসছিলেন। মা কিছু বুঝে ওঠার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে লোকটি। মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আমি তখন রুমে ছিলাম। মার চিৎকার শুনে দৌড়ে আসি। তখন আমার বয়স 12 বছর ছিল। ভালো মন্দ বুঝতাম, আর এটাই যে খারাপ কিছু হচ্ছিল তাও বুঝতে পারছিলাম। তাই মার কাছ থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করি। তখন হাবিব আলমগীর আমায় টেনে রুমে ছুঁড়ে মারে আর দরজা বাইরে দিয়ে বন্ধ করে দেয়। আমি তখন দরজা ধাক্কাতে থাকি, কিন্তু কেউ দরজা খোলার মতো ছিল না। আমি দরজার এপার থেকে মায়ের শুধু চিৎকারই শুনতে পারছিলাম। একসময় মার চিৎকার বন্ধ হয়ে যায়, নীরব হয়ে যায় চারদিক। আমি তখনও দরজা ধাক্কিয়ে চলেছিলাম আর চিল্লিয়ে বলছিলাম, ছেড়ে দাও আমার মাকে। কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ি আর কান্না করতে থাকি। বাইরে কি হচ্ছিল তা আমার জানা নেই। প্রায় 2 ঘন্টা পর বাবা আর পপসি ফিরে আসে। এসে দেখে পুরো ঘর ওলট পালট। বাবা ঘরে এসে মাকে খুঁজতে থাকে, আর পপসি আমায়। পপসি এসে আমার রুমের দরজা খুলে দেখে আমি নিচে বসে আছি আর কান্না করছি। তখন তিনি আমায় আমার কাছে আসতেই আমি কিছু না বলে দৌড়ে বেরিয়ে যাই আর মার রুমে চলে যাই। গিয়ে দেখি বাবা দরজা ধাক্কাচ্ছে, কিন্তু মা খুলছে না। আমার পিছু পিছু পপসিও আসে। বাবাকে এমন দরজা ধাক্কাতে দেখে পপসি সামনে যায়। দুজন ডাকাডাকির পর যখন মা দরজা খুললেন না, তখন তারা দরজা ভেঙে ফেলে। কিন্তু দরজা খুলে দেখে, যা দেখে তাতে বাবার দুনিয়া থমকে গিয়েছিল। বাবা মূর্তির ন্যায় দাঁড়িয়েছিল। আমি তখন পিছিয়ে ছিলাম। আমি সামনে এগিয়ে দেখি মার লাশ ফ্যানের সাথে ঝুলছে। আমি তখন এমন পরিস্থিতি দেখে মা বলে চিৎকার করে দেই। তখন বাবার হুঁশ হয় আর দৌড়ে মার কাছে যান। পপসিও যায়, দুজন মিলে মাকে নামায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। বাবা তখন মার লাশটা নিজের সাথে জড়িয়ে নিয়ে কাঁদছিল। আমিও মায়ের পাশে গিয়ে তাকে ডাকছিলাম। মায়ের হাতে একটা চিঠি ছিল, যা পপসির নজরে পড়ে। সে চিঠিটা হাতে নিয়ে বাবাকে দেয়। বাবা চিঠিটা নিয়ে পড়তে থাকে। পড়ার পর তার মাথায় আগুন ধরে যায়। সে রাগে কটমট করতে করতে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার আগে বাবা পপসিকে বলে যায় আমার খেয়াল রাখতে, আর কোনো পরিস্থিতিতেই যেন আমায় একা না ছেড়ে যায়। কথা দে। পপসি তখন কথা দেয় বাবাকে। বাবা বেরিয়ে যেতেই আমি চিঠিটা নিয়ে পড়তে শুরু করি। প্রিয় তাহিন, তুমি যখন এই চিঠিটা পাবে তখন মনে হয় আমি আর তোমার পাশে থাকবো না। তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাব। জানি তোমার অনেক কষ্ট হবে আমায় এইভাবে দেখে, কিন্তু আমি যে তোমার সামনে দাঁড়াতে পারবো না। পারবো তোমার চোখে চোখ রেখে কথাটি বলতে, কেননা আজ আমি যে কলঙ্কিত, হ্যাঁ আমি কলঙ্কিত হতে গিয়েছি, ধর্ষিতা হয়ে গিয়েছি সকলের কাছে। আর আমায় এই ধর্ষিতা ট্যাগ আর কেউ নয়, তোমার বন্ধু হাবিব লাগিয়েছে। তুমি যখন আজ বাইরে গিয়েছিলে তখন তোমার বন্ধু হাবিব এসেছিল। আমি কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। শত চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারিনি আমি, যার ফলে আমি আজ ধর্ষিতা। আমি পারতাম এই ট্যাগ নিয়ে বাঁচতে, পারতাম না আমার মেয়ের সামনে দাঁড়াতে, পারতাম না শুনতে মা তুমি একজন ধর্ষিতা। তাই আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিলাম। আমি চাই হাবিবের কঠিন শাস্তি হোক, আর তা যেন কঠোর থেকে কঠোর হোক। আর হ্যাঁ, আমাদের মেয়েকে প্লিজ আমার মতো অসহায় বানিও না, ওকে আমার মতো দুর্বল বানিও না যে নিজের আত্মরক্ষা নিজে করতে পারল না। ওকে অনেক শক্ত তানাজ্জাকে এমন বানিও যেন ও 100 জনের উপর ভারী হয়, ও যেন কাউকে ভয় না পায়। পারলে আমার ইচ্ছাটা পূরণ করিও, যদি পারো ক্ষমা করে দিও। তানাজ আর নিজের
খেয়াল রেখো ইতি তোমার অভাগিনী, অর্ধাঙ্গিনী। এই বলে তান্নাজ কাঁদতে থাকে, তারপর নিজেকে সামলে আবারও বলা স্টার্ট করে। চিঠিটা পড়ার পর আমি হাউমাউ করে কাঁদতে থাকি। তখন পপসি আমায় সামলায়। এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায়, কিন্তু বাবা আসে না। সকালবেলা পপসির ফোনে এক ফোন আসে আর তাকে দ্রুত পুলিশ স্টেশন আসতে বলে। পপসি কি করবে বুঝতে পারে না। এদিকে আমায় একা রেখে যেতে পারছিল না, অন্যদিকে পুলিশ স্টেশনের মতো জায়গায় নিতে চাচ্ছিল না, কিন্তু অবশেষে আমায় নিয়েই যায়। গিয়ে জানতে পারি বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ায় বাবা নাকি অন দ্য স্পট ডেট হয়। এই শুনে আমি স্তব্ধ হয়ে যাই। একসাথে বাবা মাকে হারিয়ে আমি যেন আমার নিস্তব্ধ হয়ে যাই, মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকি। পপসি তখন পুলিশের সাথে কথা বলে লাশ নিয়ে বেরিয়ে আসে। একসাথে মা আর বাবা দুজনেরই জানাজা হয়, কবর দেওয়া হয় দুজনকে পাশাপাশি। আমি তখনও এক ফোঁটাও কাঁদিনি, শুধু নির্বাকের মতো চেয়েছিলাম। তখন পপসি আর কাঁধে হাত রাখতেই আমি কেঁদে দেই। তখন তিনি আমায় সান্ত্বনা না দিয়ে বাসায় নিয়ে আসে। প্রায় 2 দিন নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম। পরে পপসি খোঁজ নিয়ে জানতে পারে যে বাবা অ্যাক্সিডেন্ট বরং কেউ নয়, হাবিবই করিয়েছিল। পপসি কথাটিকে পুলিশকে জানালে তারা বলে কেস ক্লোজ হয়ে গিয়েছে। হাবিব তখন নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল, তাই পুলিশরা তার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায়নি। এটাই শোনার পর থেকে প্রতিজ্ঞা করি যে হাবিবকে আমি নিজ হাতে শাস্তি দেব, নিজ হাতে তার খুন করব। তার জন্য আমি সব হারিয়েছি, তাকে শেষ করে দিব। আমি আমার মার কথা অনুযায়ী অনেক স্ট্রং হব। আমি হাবিবকে কঠোর থেকে কঠোর শাস্তি দিব। সেই থেকে আমার অভিযান শুরু। পপসি আমায় নিয়ে বিদেশে চলে আসে। আমাকে তিনি ফুললি আমার মায়ের মতো ইচ্ছে মতো তৈরি করেন। আমার জন্য তিনি বিয়ে করেননি, আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। পড়ালেখার পাশাপাশি ক্যারাটে, বক্সিং, শুটিং সব শিখিয়েছেন। হাবিবকে মারার জন্য আমিও মাফিয়া অর্লে যুক্ত হয়ে যাই, আর খুব অল্প সময়ে নিজের নাম মাফিয়া অলের ইয়ংগেস্ট লেডি মাফিয়া হয়ে যাই। এসব শুনে নিশাম নিজের ভাষা হারিয়ে ফেলেছে। নিশাম কী বলে তান্নাজকে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। একটা মানুষ যে কতটা নিচু হতে পারে তা হাবিবকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। 3 দিন পর রাহুল সাহেব এখন বেশ সুস্থ। সেদিন সঠিক টাইমে রক্ষা দেওয়ার ফলে তিনি বেঁচে যান। নিশাম আর তান্নাজ তাকে জিজ্ঞেস করলে এসব কে করেছে, তখন সে বলে হাবিবের লোকেরা। হাবিব তাদের কথা জেনে গেছে, তাই তাদের নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যই ফার্স্টে তার উপরে অ্যাটাক করে, যাতে তোমরা নিজের লক্ষ্য থেকে ডিস্ট্রিক্ট হয়ে যাও। এই শুনে নিশাম আর তান্নাজ যেন রেগে বোম হয়ে যায়। তাদের এখন যে কোনো মূল্যে হোক হাবিবকে চাই। হাবিবকে না মারা আগ পর্যন্ত এখন তারা স্বস্তির নিঃশ্বাসও ফেলবে না। আজ হাবিব আলমগীর দেশে আসবে, কেননা তান্নাজ আর নিশাম সে 5000 লোক থেকে প্রায় 1750 জনকে সরিয়ে ফেলেছে, যার ফলে প্রজেক্ট ইনকমপ্লিট রয়ে গেছে। তার উপর বেশিরভাগ লোক মারা গিয়েছে। এখন যা করার ওকেই করতে হবে, তা না হলে কোটি কোটি টাকা লস হয়ে যাবে, যা হাবিব সহ্য করতে পারবে না। তান্নাজ আর নিশাম তো এই দিনেরই অধীর আগ্রহে বসেছিল যে কবে পারিন্দার নিচ থেকে এসে ধরা দিবে। আর আজ সেই দিন এসে গিয়েছে। দুজনের প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এদের মধ্যে যেন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, জানাকে সব ভস্য করে দেবে পুরোপুরি। এখন শুধু পারিন্দাকে নিজের পিঞ্জারাতে বন্দি করার দেরি। পারবে কি তারা পারিন্দাকে আটক করতে, নাকি এর আগে এসে সোমের উড়াল দিবে? হাবিব আলমগীর বাংলাদেশে ল্যান্ড করে একটা হোটেলে ওঠে। চারিদিকে ফুল সেফটি নিয়ে হাবিব আলমগীর ফ্রেশ হয়ে সে রুমে বসে খাবার অর্ডার দেয়। কিছুক্ষণের মধ্যে একটা ওয়ার্ড বয় এসে খাবার দিয়ে যায়। ওয়ার্ড বয়টি রুমের টেবিলে খাবার সাজাচ্ছিল। হাবিব আলমগীর সোফায় বসে ফোনে কথা বলতে থাকে। ওয়ার্ড বয়টি খাবার সাজিয়ে চলে যায়। হাবিব ফোনে কথা বলা শেষে যে খাবারগুলো নিয়ে খেতে শুরু করে। খাওয়া শেষে রেস্ট নিতে থাকে। এমন সময় বাইরে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। হাবিব আলমগীর লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকায়। তাকিয়ে দেখে দরজার নিচ থেকে ধোঁয়া আসছে। সে আর কিছু না ভেবে দরজা খুলে বাইরে চলে যায়। গিয়ে দেখে সকল গার্ডসরাই নিচে পড়ে আছে। হাবিব আলমগীর বুঝতে দেরি নেই যে এটা একটা ট্রাপ। কি হোটেলে ক্লোরোফর্ম গ্যাস ছড়িয়ে দিয়েছে, যার ফলে সব গাছরা অজ্ঞান হয়ে গিয়েছে। হাবিব নিজের নাক ধরে রুমে চলে যেতে নেয়, কিন্তু তার আগে ওর ঘাড়ে কেউ কিছু পুশ করে। সাথে সাথে হাবিব জ্ঞান হারায়। এক অন্ধকার রুমে হাবিব আলমগীরকে উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে, হাতে মুখ বাঁধা। সে সারা পর আপ্রাণ চেষ্টা করেই চলেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। চোখে মুখে তার ভয়ের চাপে স্পষ্ট। কি হতে চলেছে ওর সাথে কে জানে। হঠাৎ চারিদিকে লাইট জ্বলে ওঠে। চোখে আলো পড়তে হাবিব চোখ খিচে বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে চারিদিক পর্যবেক্ষণ করতে থাকে।
এমন সময় একটা আওয়াজ ওর কানে ভেসে আসে। সে সেই দিকে তাকিয়ে দেখে নিশম আর তান্নাস। তাদের দেখি হাবিবের মুখ চুপসে যায়। তা কেমন আছেন মিস্টার আলমগীর? নিশ্চয়ই ভালো আছেন। খারাপ হতে কতক্ষণ, একটু পর নিশ্চয়ই তিনি আর ভালো থাকছেন না। আহা, আগেই ভয় দেখাও কেন? দেখা যাবে ভয়ের জন্য হার্ট অ্যাটাক করে বসলো, তখন আমাদের সব প্ল্যানই বিফলে যাবে। বললেই হলো, এত বছর ওয়েট করেছি শুধু এই দিনের জন্য, আর আজ যখন এই দিনটা পেয়েছি তখন ফুললি এনজয় করতে দাও না। তাও ঠিক। তা মিস্টার আলমগীর কেমন লাগছে শুনি? অনেক তো হলো লুকোচুরি, অনেক দৌড়িয়েছেন আমাদের, ওইবার না হয় শাস্তির জন্য প্রস্তুত হন। এই বলে নিশম ওর বডিগার্ডদের ইশারা করতে তারা হাবিবকে আরও উঁচু করে তার নিচে একটা পানির ট্যাঙ্ক রাখে। নিশম ইশারা করতে তারা ওর পায়ের বাঁধন আলগা করে আর নিজের হাতে ধরে রাখে। তারা দড়িটি একটু আলগা করতে হাবিব নিচে নেমে যায় আর মুখ বরাবর পানিতে পড়ে। 2 মিনিট পানিতে রেখে নিশম আবার ইশারা করে, তাই তারা হাবিবকে আবার উঁচু করে। হাবিব জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশম আবারও ইশারা করতে তারা আবারও তাকে পানিতে ফেলে দেয়। এইভাবে চলতে থাকে অনেকক্ষণ। তারপর তাকে একটা টেবিলের সাথে বেঁধে দেওয়া হয়। নিশম আর তান্না দুজনে 2 হাতে একটা হাতুড়ি নিয়ে ওর সামনে আসে। তারপর সে হাতুড়ি দিয়ে হাবিবের হাত ও পায়ে ইচ্ছা মতো বাড়ি দিতে থাকে। হাবিব চিৎকার দিতে চায় কিন্তু পারে না, কেননা ওর মুখ বাঁধা। তান্না জান নিশম এত জোরেই ওর হাতে ও পায়ে পিটাচ্ছে যে হাড় সব ভেঙে গুরু গুরু হয়ে যাওয়ার অতিক্রম। হাতের বিভিন্ন জায়গায় ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। নিশম আর তান্না এবার পিটানো বন্ধ করে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে আসে আর তার রক্ত পড়া জায়গাতে চেপে ধরে। হাবিব এবার ছটফট করতে থাকে, একসময় শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন নিশম আর তান্না তার উপর কিছু বিষাক্ত সাপ সেরে দেয়। সাপগুলো হাবিবের পুরো শরীর ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা সাপ অলরেডি সবল বসিয়েও দিয়েছে। হাবিব কাতরাতে থাকে আর কাতরাতে কাতরাতে একসময় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিশম আর তান্না তা দেখে এক তৃপ্তির হাসি আসে। আজ তারা নিজের প্রতিশোধ নিতে সক্ষম পেরেছে তাদের অপরাধীকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে। আজ হয়তো অনেকদিন পর তারা শান্তিতে ঘুমাতে পারবে। 3 বছর পর ক্লিনিক থেকে বাসায় ফিরছে তান্নাস। চারিদিকে তুষারপাত হচ্ছে, এক শীতল হাওয়া বয়ে যাচ্ছে, চারিদিকে সাদা বরফে ঢাকা এক অন্যরকম মনোমুগ্ধকর দৃশ্য। বেশ রাত হয়ে গিয়েছে। খালি রাস্তায় ড্রাইভ করছে তান্নাস। আজ একটা ইম্পর্ট্যান্ট অপারেশন থাকে, অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রায় কিছুক্ষণের মধ্যে সে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে পুরো ঘর অন্ধকার, এমনকি দরজার বাইরে লাইটও জ্বালানো হয়নি। তান্নাস ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। নিশম, এই নিশম, কোথায় তুমি? কিন্তু কোনো সারা শব্দ নেই। তান্নাস বেশ কয়েকবার নাম নিয়ে নিশমকে ডাক দিল, কিন্তু তাও নিশমের কোনো হদিস নেই। যাই না তান্নাস পেছন ঘুরে মাথার উপর নিশম গান ধরে দাঁড়িয়ে থাকে। তা দেখে তান্নাস অবাকের শেষ পর্যায়ে। সে অবাক হয়ে বলে, নিশম, কি করছো এসব? দেখতেই তো পারছো কি করছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? এসবের মানে কি? জাস্ট গিভিং পানিশমেন্ট ইউ জান। তুমি যে ভুল করেছো তার শাস্তি পাবে না তা কিভাবে হয়? ভুলে যেও না, নিশমের ডিকশনারিতে মাপ বা ক্ষমা বলতে কোনো শব্দ নেই। নিশম খান শুধু ভুলের শাস্তি দিতে জানে, আর সেই শাস্তি হলো মৃত্যু। তাই না? আমি মৃত্যু দেবে, তাই তো? তাহলে দেখি কিভাবে মৃত্যু দাও আমায়। এই বলে নিশমের দিকে এগিয়ে যেতে থাকি আর নিশম পিছাতে থাকে। তা দেখে নিশম বলে, আগে এগুচ্ছ কেন? যেখানে ছিলে সেখানেই দাঁড়াও, তা না হলে শ্যুট করে দিব। তা দাও না, মানা করেছে কে শুনি? এই বলে তান্নাস আরও এগোতে থাকে। আর নিশম এবার না পিছিয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে তান্নাস মুচকি এসে এক হাত দিয়ে নিশমের হাত ধরে মুচড়ে ধরে, যার ফলে গানটা নিচে পড়ে যায়। ফাইজলামি করার জায়গা পাও না যখন, তখন ফাইজলামি। এইবার নিশাম নিজের হাত ঘুরিয়ে তান্নাজের হাত ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, ফাইজলামও করছি না, তুমি ভুল করেছো তাই এমন করেছি। ভুল করেছো যখন একটু শাস্তি পাবে না তা কিভাবে হয়? কি ভুল করেছি শুনি? প্রথম ভুল, তুমি আমায় সকালে গুড মর্নিং কিস দাও নাই। দ্বিতীয় ভুল, তুমি আজ আমায় নিজের হাতের কফি খাওয়াও নাই। তৃতীয় ভুল, আজ তুমি আমায় না বলে চলে গেছো। জানো বউয়ের এসব ভুলের জন্য আমি কত কষ্ট পেয়েছি আজ। আরে কত বড় ভুল করে ফেলেছি না? আমার স্বামী বুঝি এতে অনেক কষ্ট হয়েছে, তাই না? অনেক। এখন আমাকে সব পুষিয়ে দাও। দাঁড়াও, পুষিয়ে দিচ্ছি। এই বলে তান্নাস নিজের পা দিয়ে নিশামের পায়ে জোরে এক পাড়া দেয়, যার ফলে নিশাম তান্নাসকে ছেড়ে পা ধরে লাফাতে শুরু করে। মাফিয়াগিরি ছেড়ে কি নটাঙ্কিগিরি শুরু করছো? ভুলে যেও না আমি কে। মাফিয়া ওয়ার্ল্ড ছাড়লেও মাফিয়াগিরি ছাড়িনি কিন্তু। দেখতেই পাচ্ছি। তাই না? ওয়েট। এই বলে তান্নাসের সামনে গিয়ে ওর হাত মুচড়ে ধরে বলে, মাফিয়াগিরি দেখবা তাই তো? এখনই দেখাচ্ছি। এই বলে নিশাম তান্নাসকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁট দুটো নিজের আয়ত্ত নিয়ে নেয়। তান্নাস প্রথমে ছোটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায়।
আর নিশামকে জড়িয়ে ধরে কি হচ্ছে এসব তাই ভাবছে তো। তাহলে আমি বলছি কি হয়েছে। হাবিবকে মারার পর তান্নাজ আর নিশাম দুজনেই মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দেয়, যে যার পেশাতে ছিল তা নিয়ে এগিয়ে চলতে থাকে। যেহেতু কেউই তাদের চেহারা দেখেনি আর চিনতেও পারত না, তাই তাদের বেরিয়ে আসতে সহজ হয়েছে। কিন্তু এর মধ্যে নিশাম আর তান্নাজ আলাদা হয়নি। নিশামের মনে তান্নাজের জন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করতো, আর তান্নাজের বেলাও একই। দুজন যে কখন দুজনকে ভালোবেসে ফেলেছিল তা বুঝে উঠতে পারেনি। দুজন যে দুজনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। নিশাম অবশেষে সব ভুলে তান্নাজকে প্রপোজ করে আর তান্নাজ অ্যাকসেপ্ট করে ফেলে। তারা যে দুজন দুজনকে ভালোবাসে তা রাহুল সাহেবকে জানালে তিনি প্রায় মাসখানেক পর নিশাম আর তান্নাজের বিয়ে ঠিক করে, আর বিয়ে হয়েও যায়। দুজন যে দুজনকে অসীম ভালোবাসে তার কোনো সন্দেহ নেই। ভালোই কাটছিল তাদের দিনগুলি, কিন্তু এর মধ্যে রাহুল সাহেব মারা যান। তখন তান্নাজ একদম ভেঙে পড়ে। নিশাম তখন তান্নাজকে সামলায়, আর তান্নাজকে ওই দেশ থেকে নিয়ে এসে পাড়ি জমায় স্কটল্যান্ডে, আর এখান থেকে নিজেদের জীবন নতুন করে শুরু করে। একটি স্বচ্ছ কাছের করে রকিং চেয়ারের উপর বসে আছে তান্নাজ আর নিশাম। তান্নাজ নিশামের কোলে বসে গলা জড়িয়ে ধরে বসে আছে। নিশাম তান্নাজের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ গুজে রয়েছে, কিন্তু তান্নাজ এক ধ্যানে সে আকাশের দিকে তাকিয়ে তুষারপাত দেখছে। তুষারগুলো ফোটা ফোটা করে কাঁচের গ্লাসে এসে লাগছে, দেখতে ভালোই লাগছে। তান্নাজ ভাবলেশীন হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে। তান্নাজের সারা শব্দ না পেয়ে নিশাম তান্নাজের দিকে তাকিয়ে বলে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো আমার জান পাখিটা? ভাবছি আমাদের জীবন কত পাল্টিয়ে গেছে। মাফিয়া ওয়ার্ল্ডের কিং অ্যান্ড কুইন থেকে আজ তুমি আর আমি শুধু একজন ডাক্তার আর বিজনেসম্যান। যেখানে আমাদের জীবনে ভালোবাসা বলতে কিছু ছিল না, যা ছিল সব ছিল ঘৃণা, সেখানে আজ আমাদের মধ্যে ভালোবাসা অফুরন্ত। আজ তুমি আর আমি দুজনেই দুজনের মধ্যে আবদ্ধ। সব হারিয়েও আজ আমরা পূর্ণ। নিশাম তান্নাজের ঠোঁটে আলতো করে একটা কিস করে বলে, ভালোবাসা কি তা আমি তোমার সাথে দেখা হওয়ার পর থেকে জেনেছি। কখনো ভাবিনি আমি কারো প্রেমে পড়বো, কাউকে এত ভালোবাসবো, কারোর মধ্যে এমন আবদ্ধ হব। কিন্তু আজ আমি বলতে পারি যে তোমাতে আমি আবদ্ধ, আর সারা জীবন তোমাতে আবদ্ধ থাকবো। আমিও যে তোমাতেই আবদ্ধ, আর এই আবদ্ধতায় আছে অফুরন্ত ভালোবাসা, যেখানে নেই কোনো ঘৃণা বা প্রতিশোধ। নিশাম এবার তান্নাজের ঠোঁটে গভীর চুমু দিয়ে নেশাভরা কণ্ঠে বলে, আই লাভ ইউ মাই জান পাখি। আই লাভ ইউ টু। নিশাম এবার তান্নাজকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায়। দুজনে ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। দুজন নিজেদের ভালোবাসায় মগ্ন হয়ে যায়, এক হয়ে যায় জনম জনমের জন্য। নদী যেমন সমুদ্র পর্যন্ত পৌঁছানোর জন্য নিজে নিজের রাস্তা খুঁজে নেয়, সত্যিকারের ভালোবাসাও এমন। দেখতে যদি অসম্ভব হোক, নিজে নিজের পূর্ণতা পাওয়ার রাস্তা খুঁজে নেয়, সময়ও বাধা হতে পারে না।